নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যে এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 6টি গল্প ইতিমধ্যে আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রতার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চার সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবারকে। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রতা ও কলিকাতায় হত্যাকাণ্ড। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। তার মধ্যে আজ ঘোর অমাবস্যার রাত। চারিদিক ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না সামনে। কুয়াশায় ছেয়ে আছে পথঘাট। তিলোত্তমা এখন ঘুমিয়ে আছে চিরতরে। ঘড়ি বলছে রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এমনিতেই শীতের রাত। এখন 9টা বাজতে না বাজতেই কলকাতা ঢলে পড়ে নিদ্রার দেশে। রাস্তার ওই কুকুরগুলোর চিৎকার ছাড়া আর তেমন কিছু কানে আসে না। ওই জীবগুলোও যেন শীতের অলস রাতে নিজেদের বাসাতে গা ঢাকা দিয়েছে অন্য কোথাও। রাত যত বাড়ছে চারিদিক যেন আরও নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর এত অন্ধকারের ভিতর কোথাও কোনো শব্দ নেই। তিলোত্তমা যেন আজ নিজেকে প্রমাণ করতে চাইছে শতাব্দী প্রাচীন কোনো নগরীর ভগ্নস্তূপের সাথে। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও কলকাতার কিছু কিছু অলিগলিতে এই নিস্তব্ধতা অনুভব করা যায়। রাস্তার বাঁকে বাঁকে কিছু হতদরিদ্র মানুষের দল শুয়ে আছে ছেঁড়া কাঁথা কাপড় নিয়ে। ওদের নেই কোনো ছাদ, নেই কোনো সম্বল, কিন্তু শত ফাঁকা রাস্তার ভিড়ে এখনো উত্তর কলকাতার বাড়িগুলো দাঁড়িয়ে আছে কালো অন্ধকারের দৈত্যের মতন। অলিগলিগুলো যেন আরো বেশি নিস্তব্ধ। কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে ভেসে এলো কিছু শব্দ। একটা মানুষের পায়ের বুটের ভারী শব্দ শোনা যাচ্ছে। ঠক ঠক শব্দ করে এগিয়ে আসছে লোকটা। অন্ধকারের মধ্যে লোকটাকে যেন মনে হচ্ছে মৃত্যুপুরীর এক সাক্ষাৎ যমদূত। রাতের অন্ধকারে এই শীতের বেলায় লোকটা কি করতে বের হয়েছে এই উত্তর কলকাতার অলিতে গলিতে? কিছু বদমতলব নেই তো? এমনিতেই কলকাতায় এখন যা চোর, ডাকাত, ছিনতাইকারীদের দেখা মিলেছে তাতে মানুষের প্রাণ অতিষ্ঠ। কিন্তু লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতেই দেখা মিলল তার। ছেঁড়া কাপড় জামা পরা একটা লোক। শরীরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। কোনো রকমে ধীর গতিতে এগিয়ে আসছে সে। এই গহীন রাতের অন্ধকারে বেরিয়েও যেন ভয় নেই তার। সাধারণ মানুষ হলে হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে এগোতো এই অন্ধকারের রাতে। লোকটা কিন্তু চলেছে নিজের মনে ওই ডাস্টবিনটার দিকে। হয়তো রাতের বেলা পেটে কিছু পড়েও নি তার। এত দয়ালু শহর না, কে কি খেলো বা না খেয়ে খালি পেটে ঘুম দিল কেউ তার খবর রাখে না। মাঝে মাঝে এইসব ডাস্টবিনে কিছু কিছু খাবার পাওয়া যায়। লোকটা ভালো মতোই জানে সেটা। অনেক বড় লোকের যদি খাবার খেয়ে বেঁচে বেশি হয়ে যায় তখন তারা ফেলে যায় এই ডাস্টবিনে। এই হতদরিদ্র মানুষগুলো হয়তো খিদের জ্বালায় কাতরাতে কাতরাতেই মারা যায় পথের পাশে পড়ে। লোকটার গায়ে একটা ছেঁড়া শাল জড়ানো ছিল। সেটা একটু দূরে ফেলে দিয়ে সে এগিয়ে গেল ডাস্টবিনটার দিকে।
ওইদিকেই আর একটা মানুষ শীতে কিছু কাঁথা জড়িয়ে শুয়ে আছে দেখতে পেল সে আর মাথা ঘামালো না, হয়তো ওরই মতন কোনো মানুষ শুয়ে আছে সেইখানে। এগিয়ে গেল ডাস্টবিনের দিকে, তন্ন তন্ন করে খুঁজে দেখল যদি একটুকুও খাবারের দানা পাওয়া যায়। প্লাস্টিক, কাগজ আর ময়লার স্তূপের বিশ্রী গন্ধ যেন ওদের নাকে কোনো অনুভূতির সৃষ্টি করছে না। লোকটা নিরাশ হয়ে পিছিয়ে গেল। না, কিছুই নেই আজ, রাতটা বোধহয় খালি পেটেই কাটাতে হবে। রাস্তায় পড়ে থাকা চাদরটা তুলতে যাবে, ঠিক তখনই পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পেল সে। হয়তো জানতো না ওর জন্য আজ ওত পেতে বসে রয়েছে স্বয়ং মৃত্যু। সে কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেল পাশে শুয়ে থাকা লোকটা ওর দিকে এগিয়ে আসছে এখন, আর একদম সামনে এসে পড়েছে ওর। হঠাৎই অতর্কিতে একটা তীব্র কিছুর আঘাত হানল সে ছিটকে গিয়ে পড়ল রাস্তার এক কোণে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা যন্ত্রণাদায়ক শব্দ। সে ঠিক কি করবে বুঝতে পারছে না। এমনিতেই সারাদিন পেটে কিছু না পড়ায় ভীষণ ক্লান্ত, তার উপর লোকটা একটু সন্ডা গোছের। ওর কাছে যে কিছুই নেই, চোর ছেঁচড় হলেও এটা কি বুঝতে পারবে না? আর একবার শেষ চেষ্টা করতে যাবে, পড়ে থাকা অবস্থায় লোকটা এক হাত দিয়ে ওর হাত দুটোকে চাপটে চেপে ধরল। সে তখনও তীব্র ছটফট করছে। তারই মধ্যে সে আততায়ীর হাতে বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস। সেটা সে আস্তে করে বসিয়ে দিল ওর শরীরে। অন্ধকারে সে ঠাহর করতে পারল না কি জিনিস সেটা। শুধু সূঁচ ফোটার মতো কিছু ঠেকলো যেন। না, কোনো ব্যথা নেই। সে ধীরে ধীরে ঢলে পড়ল ঘুমের কোলে। আততায়ী ধীরে ধীরে উঠে এলো শান্ত হয়ে পড়ে থাকা লোকটার শরীরের দিকে। তার কাজ শেষ। মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হিংস্র হাসি। একটা বাঘ যেমন অসহায় হরিণকে শিকার করে, তার মুখেও যেন খেলা করছে সেই একই রকমের হাসি। উত্তর কলকাতার এই নির্জন গলিতে হঠাৎ কি হয়ে গেল কেউ জানতেও পারল না। আমি আর অবন্তীদি দুপুরবেলায় সোফায় বসে গল্প করছি। শীতের দুপুরে যেন কিছুই করতে ইচ্ছে করে না, অলসের মতো শুধু বসে থাকতে ভালো লাগে। সত্যি বলতে কলকাতায় এইবার এতটা শীত পড়েছে যে আর পারা যাচ্ছে না। লোকজন তো রাত 9টার পরে রাস্তায় দেখাই যায় না। সবাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে বাড়ি ফিরতে চায়। অবন্তীদি একটু মস্করা করে বলল, আহা, আমি যদি ওই ভাল্লুকগুলোর মতন হতাম না, শীত পড়লেই কেমন শীত ঘুমে চলে যেতাম, তারপর উঠতাম সেই শীত কাটিয়ে গরমের দিনে। উফ, কি মজাই না হতো। নো কাজ, অনলি ঘুম। আমি বললাম, থাক হয়েছে, এমনিতেই তোকে সকাল সকাল তো কোনোদিন দেখি না উঠতে। উঠিস তো সেই বেলা 10টার সময়, তারপরে উঠেই হাতের কাছে চা চাই। তুই এমনিতেও শীত ঘুমিয়ে থাকিস। রুদ্রদা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আমার কথা শুনে হেসে উঠল। ঘরে এসে বাইরের দরজাটা টেনে দিয়ে বলল, হাইবারনেশন কি জানিস? কথাটা কেমন যেন আমার চেনা চেনা ঠেকছিল। তাও বললাম, তুমি বলো। শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায়, জানিস তো? এই অবস্থাকে হাইবারনেশন বলা হয়। অনেক প্রাণী শীত ঘুমে যায়, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ। সাপ, ব্যাঙ এবং টিকটিকি শীতল আবহাওয়ায় শীত ঘুমে যায়, কারণ তারা শীতল রক্তযুক্ত প্রাণী, যেমন আমাদের বাড়ির এই অবন্তীদি। অবন্তীদি একটু রেগে গিয়ে, তাই তো রে বলে তেড়ে আসতে যাচ্ছিল। ঠিক এমন সময় বাইরে মোটর জিপের শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো মনে হলো। রুদ্রদা বলল, সাব ইন্সপেক্টর শান্তনুবাবুর জিপ, তিনি আসছেন। এই শান্তনু বাবুকে আমি চিনি অনেক দিন থেকেই, অনেক দিন ধরেই, অনেক কেসে রুদ্রদার সাথে থেকেই। লোকটার বয়স 35-এর কাছাকাছি, ভুঁড়ি আছে, আর নাকের নিচে একটা বড় গোঁফ। আমার তো ওনাকে পাঞ্জাবি মনে হতো,
পরে জেনেছি উনি বাঙালি। সঙ্গে সঙ্গে সিঁড়িতে ঠকঠক করে বুটের ওঠার শব্দ পেলাম। সত্যি ঘরের মধ্যে ঢুকে এলেন শান্তনুবাবু। বেশ পরিপাটি করে চুল আঁচড়ে স্নান করে বেরিয়েছেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ থানায় যাওয়ার আগেই এখানে এসেছেন বোধহয়। আমাদের দিকে নমস্কার করে তিনি বসলেন। রুদ্রদা এক হাঁক দিল। রামুদা, আর এক কাপ চা দিয়ে যাও তো, শান্তনুবাবু এসেছেন। চা মনে হয় একটু বেশিই ছিল। রামুদা ওটাই গরম করে এসে দিয়ে গেল। রুদ্রদা একটু হেসে বলল, আর শান্তনুবাবু, ঘরে ঢোকার আগে যেভাবে মাথায় ঠোকা খেলেন আপনি, আর কানের পাশে সাবানটা এখনো পোছা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে আপনি সবিশেষ চিন্তায় আছেন। ব্যাপারটা কি? শান্তনুবাবু ঠিক রুদ্রদার দৃষ্টির প্রশংসা করবেন না ওই কানের পাশের সাবান পরিষ্কার করবেন তা হয়তো ঠিক না করতে পেরেই হাত কানের দিকে তুলে বললেন, আমার যে কি যাচ্ছে সে শুধু আমিই জানি, সে তুমি বুঝবে না। যাক, খবরের কাগজটা দেখেছো আজকের? রুদ্রদা ওর হাতের বন্ধ আনন্দবাজারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সে সুযোগ হয়নি এখনো। সকালবেলা উঠে একটু এই অনি আর দিদির সাথে গল্প করার দরুন। তা কি হয়েছে খুলে বলুন তো। খবরের কাগজের থেকে আপনার কাছে ভালো খবর থাকবে আমি তা জানি। শান্তনুবাবু ওর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, প্রথমে তাহলে আগের ঘটনাগুলো বলি, তারপর কাল রাতেরটা বলছি। এই মাসের 10 তারিখ নাগাদ শোভাবাজারের কাছে খালি ছোট গলিতে একটা মৃতদেহ উদ্ধার করি আমরা। ভদ্রলোক কিন্তু সাধারণ কোনো মানুষ নন, এই কলকাতার নামজাদা একজন সোনার দোকানের মালিক। ছোটখাটো দোকান না, বড় দোকান। চাঁদনি জুয়েলার্সের মালিক স্বয়ং জয়ন্ত সান্যাল। ভদ্রলোকের অগাধ টাকা ছিল, কিন্তু রাতের বেলা যে হঠাৎ কি করতে ওই গলির কাছে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারি। আর লোকটার মৃত্যু ঘটেছে অত্যন্ত আশ্চর্যজনক ভাবে। গায়ে কোনো ছোড়া বা আঘাতের চিহ্ন নেই, বা বলা যায় শরীরের কোথাও কোনো ক্ষত নেই। পোস্টমর্টম করেও জানা গেছে শরীরে কোনো বিষেরও প্রবেশ ঘটেনি। তবে কিভাবে মরলো উনি, এটা পুলিশ কিছুতেই ধরতে পারছে না রুদ্র। বড় লোকেদের যে শত্রু থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু মোটিভ ছাড়া কেউ তাকে খুন করবেই বা কেন বুঝতে পারছি না কিছুতেই। ওটা তো গেল একটা। আর তারপর এই রকমই ডালহাউসের কাছে এক নির্জন গলিতে পাওয়া যায় অপর একটা মৃতদেহ। দিনটা মনে পড়ছে ওই এই মাসের 20 তারিখ নাগাদ হবে জানো। দেহটা ছিল একজন নামজাদা উকিল বিকাশ মুন্সির। লোকটারও খুনের কোনো মোটিভ নেই, সেম ওইভাবেই মৃত্যু ঘটেছে ওরও। পোস্টমর্টম করেও কোনো লাভ হয়নি। খুনের সবকিছু সেম, কিন্তু মানুষ আলাদা। এই গেল দুজনের কথা। 20 তারিখের খবরটা আমার চোখে পড়েনি, তবে 10 তারিখের খুনটা আমি খবরের কাগজে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পুলিশ ওদের কাজ করে আততায়ীর খোঁজ করে নেবে, আর লোকটা বড় লোকটাই, শত্রু শেষ নেই, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু এখন দেখছি জোরালো ব্যাপার। ঠিক আছে, এগোতে থাকুন আপনি। পুলিশও সাধারণ মৃত্যু ভেবে ফাইল ক্লোজ করে দেয়। আমার কাছে দুটো সব ডিটেলসই আছে, চাইলেই তা পাওয়া যাবে। আমি আর রুদ্রদা সমস্ত ঘটনা মন দিয়ে শুনছিলাম। এবার রুদ্রদা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে একটা বড় সড়ো টান দিল। শান্তনুবাবু আবার বলা শুরু করলেন, কিন্তু অসুবিধাটা হলো অন্য। কাল ঠিক রাত 12টার দিকে উত্তর কলকাতার একটা গলিতে নতুন মৃতদেহ পাওয়া গেছে। কাল তারিখ ছিল 30, বুঝতেই পারছেন। আর এই লোকটা কিন্তু আগের গুলোর মতো হাই প্রোফাইল লোক নয়, রাস্তার একজন সাধারণ ভিখিরি মাত্র। সকালে ভিক্ষা করতো পথে পথে, আর রাতের বেলা ঘুমিয়ে পড়তো ফুটপাতেই। এই লোকটাকেও খুন করা হয়েছে ওই একই ভাবে। তবে ওকে খুন করার কারণ কি? এদিকে রাতের বেলা হোক কিংবা দিনের বেলা, সাংবাদিকগুলোকে তো চেনেনি। সেই রাতে সব খবর নিয়ে তুলে দিয়েছে আজকের খবরের কাগজে।
বুঝুন ব্যাপারটা, ভিখারিটার মৃত্যুর খবরটাও তুলে দিয়েছে বড় বড় করে, তার উপর ওটা আবার আমার এলাকার আন্ডারে পড়ে। একই রকম পরপর 3টি মৃত্যুর ঘটনা, সাংবাদিকরা কি আর ছাড়ে? রং চড়িয়ে পুলিশ কি করছে এইসব লিখে ভরিয়েছে যত সব। আর ওই পুলিশ সুপার লোকটা সকাল সকাল উঠে কি ভাবে কে জানে, ঠিক লোকটা উঠে খবরের কাগজ দেখেছে আর সঙ্গে সঙ্গে আমায় ফোন। আমার এলাকায় এসব কি হচ্ছে বলে হাজার কথা শুনিয়ে দিল, আর বলেছেন সব খুঁজে তাড়াতাড়ি নাকি সব পরিষ্কার করে কেস সলভ করে রিপোর্ট দিতে। এবার বলো তো আমি কি করি? আমার মাথায় কিছুই আসছে না, তাই তোমার কাছেই ছুটে এলাম। আমি এখন ওই ভিখারির বাড়িটা দেখতেই যাচ্ছি, তুমিও এসো না আমার সাথেই। সত্যি রুদ্রদার হাতে তেমন একটা কাজ ছিলই না বললেই চলে, তাই সে উঠে 2 মিনিটে তৈরি হয়ে নিল। আমিও পায়জামাটা চড়িয়ে শান্তনুবাবুর জিপে গিয়ে উঠে পড়লাম। রুদ্রদাকে দেখলাম আনন্দবাজারটা সাথে করেই নিয়ে বেরিয়েছে, তাই জিপে বসে রাস্তায় আসতে আসতেই ওই খবরের ওই জায়গাটা ও মন দিয়ে পড়ছিল। বেশিক্ষণ লাগলো না, পুলিশের জিপ আমাদের বেশ 21 মিনিটের মধ্যেই পৌঁছে দিল সেই জায়গাটায়। সত্যি বলতে সকালেও গলির মধ্যে যে হালকা ভিড় থাকবে তা আমি আন্দাজ করতে পেরেছিলাম। আর চারিপাশে এদিক ওদিক ঘিরে রয়েছে অনেকজন চেনা পুলিশ। মৃতের শরীরের চারপাশে সাদা রঙের ডেড মার্ক দিয়ে ঘিরে রেখেছে ওরা। রুদ্রদাকে দেখলাম প্রথমেই নেমে সেই লাশটার কাছে চলে গেল, তারপর প্রথমেই হালকা ঝুঁকে নিচু হয়ে সেই বডিটার দিকে দেখতে লাগলো। লোকটার বয়স হবে ওই 40-এর কাছাকাছি, গায়ে ছেঁড়া অপরিষ্কার জামা কাপড়, মুখে ভর্তি বড় বড় দাড়ি কোপ। লোকটার মুখের বা শরীরের কোনো বিকার নেই, দেখে তো মনে হচ্ছে অতি নিরিবিলিতে ঘুমোচ্ছে। ভাবটা এমন যেন হঠাৎ সে জেগে উঠতে পারে। রুদ্রদা ভালো করে লাশটার আশেপাশের জায়গাটা একটু খুঁজে দেখছিল। সে এগিয়ে গেল পাশের অগোছালো অবস্থায় থাকা ডাস্টবিনটার দিকে। একটা পুলিশের লোককে ডেকে বলল, এটা খুঁজে দেখেছো? কিছু পেয়েছো এই ডাস্টবিন থেকে? লোকটা দেখলাম মাথা নেড়ে না জানিয়ে দিল। রুদ্রদা এবার এগিয়ে গিয়ে ভালো করে লাশটাকে পরীক্ষা করে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, দেখে কি বুঝছিস? মুখের দিকটা একটু মন দিয়ে লক্ষ্য করতো ভালো করে। আমিও কিন্তু দেখেও তেমন কিছুই বুঝতে পারলাম না, এতে আবার এমন কি আছে? চোখের সামনে লোকটা পড়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে দিলাম। রুদ্রদা আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই সময় আমি দেখতে পেলাম ওর চোখ দুটো চকচক করে উঠল। সূর্যের আলো চশমার কাছে এসে পড়লেও বোধ করি এত বেশি চকচক করতো না। শান্তনুবাবু এতক্ষণ একটা কনস্টেবলের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই কনস্টেবল ওনার হাতে একটা ফাইল দিলেন। সেটা নিয়ে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমাদের দেখা আশা করি শেষ, তাহলে আমি বডিটা নিয়ে যাবার ব্যবস্থা করি। আর লোকটার পকেটে কিন্তু পাওয়া গেছে প্রায় 3000 টাকার ক্যাশ নোট। রুদ্রদা বেশ একটু উত্তেজিত হয়ে বলল, স্ট্রেঞ্জ, ভিখারিগুলোর পকেটেও আজ এত টাকা থাকছে নাকি? তবে একটা কাজ করুন, বডিটা তাড়াতাড়ি পরীক্ষা করতে পাঠান, আর যত দ্রুত পারা যাবে আমাকে এটার রিপোর্ট দেবেন। শান্তনুবাবু এবার মাথা চুলকে বললেন, এরও তো খুনের কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। দুষ, এটাও হাতছাড়া হলে আমার আর প্রমোশনের কোনো আশা নেই দেখছি। রুদ্রদা ওর কথায় কান না দিয়ে এগিয়ে গেল আবার সেই বডিটার দিকে। তারপর বডির মুখের দিকে আঙুল তুলে বলল, ভালো করে দেখুন, লোকটার মুখে কিন্তু দেখা যাচ্ছে আতঙ্কের ছাপ, অর্থাৎ সে কিছুতে ভয় পেয়েছে। আর যেভাবে তাকে ফেলে রাখা হয়েছে তাতে যে কেউ আক্রমণ চালিয়েছে এর ওপর তা স্পষ্ট। আমি বলে উঠলাম, তবে খুনটা হলো কিভাবে? শরীরে আঘাত নেই, কোনো বিষ নেই, সবটাই কেমন জানি ধোঁয়া ধোঁয়া ঠিকছে আমার কাছে।
রুদ্রদা এবার শান্তনুবাবুকে বলল, বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছেন ঠিক আছে, তবে আমার আগের 2 জন খুন হওয়া লোকগুলোর পরিবারের ডিটেলস কিন্তু চাই। আর দরকার হলে আমি ওদের সাথে গিয়ে কথা বলবো। এখন দুপুর হতে চললো, আমি চলি, কেমন? এই তথ্যগুলো জোগাড় করে রাখুন, বাকিটা আমি দেখছি। শান্তনুবাবু আমাদের জিপেই ছেড়ে দিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু রুদ্রদা বলল আমরা ট্যাক্সি করে চলে যাব। উনি যেন এখন রিপোর্টগুলো আনার ব্যবস্থা করেন। সেখান থেকে ট্যাক্সি করে বাড়ি ফিরতে ফিরতে আমি রুদ্রদাকে বললাম, তাহলে রুদ্রদা কি বুঝতে পারছো? সে খালি হেসে বলল, এখনো ওই অথই জলে খালি ধোঁয়া ধোঁয়া কিছু তথ্য পেয়েছি মাত্র। দেখা যাক কেসটা কতদূর গড়ায়, কিন্তু আমি হলফ করে বলতে পারি এখনো শিক্ষিত মাস্টার মাইন্ডের কাজ। নাহলে খুনের সাথে একটু ক্লু রেখে গেল না, কিভাবে মৃত্যু ঘটিয়েছে সেটাও বোঝার উপায় নেই। বাড়িতে ফিরে রুদ্রদা আর আমি প্রথমে স্নান সেরে নিয়ে খেতে বসলাম। আজ রান্না অবন্তীদি করেছে। সত্যি বলছি, দিদির হাতের রান্নায় জাদু আছে। হাত চেটে পুটে খেলাম আজ। দুপুরে আমি একবার রুদ্রদার ঘরে গিয়ে দেখেছিলাম ও নিজের কালো ডায়েরিটায় কিছু একটা লিখতে লিখতে সিগারেট টানছে। আমি জানি এই সময়টায় ও ভাবনার জগতে ডুবে যায়। কেসটা নিয়ে নিশ্চয়ই কিছু চিন্তা করছে। তাই এখন কিছু প্রশ্ন করে বিরক্ত করে লাভ নেই, কিছুরই কোনো উত্তর পাবো না। তাই আমি বসার ঘরে বসে একটা বই পড়ছিলাম। তখনই হঠাৎ আমাদের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি পাশে ছিলাম, তাই তৎক্ষণাৎ তুলে ফেললাম সেটা। হ্যালো, কে বলছেন? বলার সাথে সাথেই উল্টো দিক থেকে শান্তনুবাবুর গলা ভেসে এলো, আচ্ছা অনি, তোমার দাদা কি ঘরে আছে? ছাড়ো, তোমায় বলে দিই, হাতের কাছে কাগজ পেন থাকলে নিয়ে নাও। আমি ওর কথা মতো একটা পেন নিয়ে নিলাম। কাগজ পাশেই ছিল। উনি একটা ঠিকানা বললেন আর আমি সেটা নোট করে নিলাম। হ্যাঁ, রুদ্রকে বলে দিও কিন্তু এই ঠিকানাটা। প্রথম যিনি খুন হন তার বাড়ি। ওনার মৃত্যুর পর মিসেস সান্নালি ওদের দোকান চালান। আর দ্বিতীয় যে উকিল খুন হন, ওর 3 কুলেও কেউ ছিল না, তাই ওর ঠিকানা জেনেও লাভ নেই আশা করি। আর হ্যাঁ, একটু পরেই একটা কনস্টেবল তোমাদের বাড়িতে 3টে রিপোর্ট পৌঁছে দেবে। রুদ্রকে ওটা ভালো করে দেখে নিতে বলো, কেমন? আর নতুন কিছু জানলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আমি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। রুদ্রদার ঘরে গিয়ে শান্তনুবাবুর বলা কথাগুলো খুলে বললাম সবটা। রুদ্রদার ভুরুটা এমনিতেই কুঁচকে ছিল। আমার কথাগুলো শুনে ভ্রুকুটিটা যেন আরো বেড়ে গেল। ও বলল, ঠিক আছে, কনস্টেবলটা রিপোর্টটা আনলে আমার কাছে নিয়ে আসবি। অগত্যা আমি বসার ঘরে অপেক্ষা করতে লাগলাম কখন লোকটা আসবে সেই চিন্তা করে। এমনিতেই দুপুরবেলা, তার উপর পেটে ভাত পড়েছে, চোখটা যেন বন্ধ হয়ে এলো। কখন যে চোখটা লেগে গেল বুঝতে পারিনি। সোফায় বসেই ঘুমিয়ে পড়লাম। এর মধ্যে কখন যে লোকটা এসে রিপোর্টগুলো রুদ্রদার হাতে তুলে দিয়েছে তা আমি জানি না। ঘুম যখন ভাঙলো তখন প্রায় বিকাল 5টার কাছাকাছি। এমনিতে শীতকাল, তার উপর এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আমি যখন রুদ্রদার ঘরে গেলাম 3টে ফাইল পড়ে থাকতে দেখলাম। রুদ্রদা আমায় দেখেই বলল, ও অনি, ঘুম ভাঙলো তবে? তৈরি হয়নি, মিসেস সান্যালের সাথে বাড়ি যেতে হবে। মহিলার সাথে দেখা করা অত্যন্ত আবশ্যক। আমি শুধু বললাম, এই রুদ্রদা, তুমি ওই ফাইলগুলো দেখেছো? কিছু জানতে পারলে ওই রিপোর্টগুলো দেখে? রুদ্রদা চিন্তিত গলায় বলল, না, এখনো নয়। এই রিপোর্টগুলো সব বোগাস। তাই ভালোভাবেই জানি কিভাবে খুনের পর সব প্রমাণ মুছে ফেলতে হয়। এই রিপোর্টে কিছুই নেই, শুধু মৃত্যুটা যে একই রকমের সেটা শুধু জানা গেছে। আর প্রথম যে 2 জন খুন হয়েছিল, উকিল সাহেব ও মিস্টার সান্যাল, দুজনেরই হার্টের ব্যামো ছিল। এটা পরীক্ষায় ধরা পড়েছে, ব্যাস এটুকুই আপাতত। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম মিসেস সান্যালের বাড়ি যাওয়ার জন্য। অবন্তীদি 3 পেয়ালা চা সামনে টেবিলে রেখে বসলো
আমি চায়ে চুমুক দিয়ে বললাম, এই রুদ্রদা তৈরি হচ্ছে দেখলি? অবন্তীদি একটু হেসে ডাক ছাড়ল, রুদ্র, এরপর কিন্তু চা ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করে দেব না, পরে আবার চা চা করিস না যেন। রুদ্রদা দেখি তৈরি হয়ে সুর সুর করে উঠে এসে সামনের পেয়ালায় চুমুক দিয়ে বলল, চাটা না করলেও হতো। সন্ধ্যাবেলায় মিসেস সান্যালের বাড়ি যাব, তিনি কি আর চা না খাইয়ে ছাড়বেন? আচ্ছা, বেশ তো, তা আজ খেয়ে আয়, কিন্তু কাল সকাল বিকেল তোদের কে চা দেয় আমিও দেখব। আরে দীপ, রাগ করার কি আছে বল? তোর হাতে চা না খেলে আমার কি আর মাথা খোলে? থাক থাক, আর আদিক্ষেতা করিস না তো। কেসটা কি আমায় এসে বলতে হবে কিন্তু। ছোট করে যা হয় তুই তা অনির থেকে পরে শুনে নিবি। বেশিক্ষণ বাকি নেই যে, আমরা বেরোবো এক্ষুনি। আমি বসে চা খেতে খেতে দিদিকে ছোট করে সমস্ত ঘটনা বললাম। ততক্ষণে রুদ্রদা দেখি হাতে ফাইলগুলো নিয়ে চলে এসেছে। আমায় বলল, ওঠ এবার, আর দেরি করা যাবে না। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাবোক্ষণ। তাই চলো তাহলে, তবে ওই ফাইলগুলোকে নিচ্ছ যে? সে খালি বলল, এটা এখন আর আমার লাগবে না, ফেরার সময় শান্তনুবাবুকে ফেরত দিয়ে আসবো, তাই নিয়ে নিলাম। আজ সন্ধ্যায় ফুটপাতে বেশি ভিড় নেই, তাও চলন্ত গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার নিজের জায়গাতেই আছে। রাস্তার বাতিগুলো জ্বলে গেছে। রুদ্রদা আর আমি পথ ধরে হাঁটছি। ও আমায় বলল, চল অনি, একটা গলির ভেতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি হবে। সত্যি বেশ সময় কমই লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই এত বড় যে কি বলবো। একটা পাহারাদার গেটে বসে আমাদের দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। দারোয়ান লোকটা বাড়িটার দরজা অবধি আমাদের এগিয়ে দিল। বড় বেশ একটা বাগান সদর অবধি চলে গিয়েছে। মাঝখানে রয়েছে পাথর বিছানো রাস্তা। সেইখানে একটি কালো রঙের অ্যাম্বাসেডার গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। খুব বেশি সময় লাগলো না, ঘরে এসে প্রবেশ করলেন একজন মহিলা। বয়স আন্দাজ 27-এর কাছাকাছি। মহিলা এতটা সুন্দর ও এতটা কম বয়সী হবেন সেটা আমরা অবশ্য আশা করিনি। মহিলার পরনে রয়েছে সাদা রঙের দামি একটা শাড়ি আর সঙ্গে হালকা গয়না। মুখের অবস্থা অতটা ভালো নয়। হয়তো এই কয়দিন আগেই স্বামী মারা যাওয়ার ক্ষতটা এখনো সেরে ওঠেনি। আমরা উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালাম। মহিলা বললেন, আপনি আশা করি রুদ্রবাবু, তাই তো? পুলিশের থেকে আমাকে আগেই ফোন করা হয়েছিল। বলুন আপনি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রুদ্রদা একটু শান্ত গলায় বলল, আমি আপনার স্বামী ও আরো 2 জনের খুনের তদন্তের ভার নিয়েছি, তার জন্যই আপনার কাছে আসা। আচ্ছা, আমি একটা কথা বলুন তো, মিস্টার সান্যাল রাতের বেলা ওই গলির কাছে কি করছিলেন? উনি তো যে রকমের মানুষ, গাড়ি ছাড়া চলার কথা ভাবাই যায় না। আসলে সেই দিন ঠিক কি হলো আমিও বুঝলাম না। রাতে খাওয়া দাওয়ার পর শুধু বলল আমার একটা কাজ আছে, বেরাবো, একটা পুরনো হিসেব মিলিয়ে দেখতে হবে। রুদ্রদা মাথায় ভ্রুকুটি এনে জিজ্ঞাসা করল, পুরনো হিসাব বলতে উনি আপনাকে কিছু বলেছেন এই ব্যাপারে? ভদ্রমহিলা একটু ইতস্তত করে বললেন, আসলে আপনি হয়তো জানেন না, বা কেউই জানে না যে আমাদের কলকাতার বুকে এত বড় বাড়ি দোকান এমনি এমনি হয়নি। আসলে আমার স্বামী কাজ করতেন সেট বলবন্ত রায়ের দোকানে, এবং তিনি এইসব সম্পত্তির দেখাশোনা করতেন। সেটের বউ মারা গিয়েছিল অনেক আগেই। ওনার একটা ছেলে ছিল,
আগে হলে হয়তো আমি বলতাম না, কিন্তু আমার মনে হয় এখন বলে দেওয়াই উচিত। আমার স্বামী সৎ উপায়ে এই সম্পত্তি করেননি। সেই সময় শেঠজির ছেলের বয়স ছিল প্রায় 16 কাছাকাছি। তিনি তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু আমার স্বামীর এই সম্পত্তির ওপর লোভ ছিল। তাই তিনি সেই সময় একটা মেয়েকে ধরে আনেন। অশ্লীলতাহানির কেসে ছেলেটিকে ফাঁসিয়ে দেন। শেঠজি এমনিতেই ছিলেন একটু দুর্বল প্রকৃতির মানুষ। ছেলের এই কার্যকলাপ সহ্য করতে পারেননি। আদালতে ওঠে এই কেস ও মিথ্যেভাবে ছেলেটিকে ফাঁসানো হয়। যেহেতু ছেলেটির বয়স তখন 16, তাই জেলের বদলে একটা হোমে তাকে বন্দি করে রাখা হয়। শেঠজি অত্যন্ত ভেঙে পড়ে, ছেলেকে তৎক্ষণাৎ ত্যায্য পুত্র করেন। আর সেই সময় আমার স্বামী ওনার দুর্বলতার সুযোগ নিয়ে ওনাকে দিয়ে লিখিয়ে নেন সব সম্পত্তি। শেঠজি কিছুদিনের মধ্যে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা গেলে সমস্ত সম্পত্তি পান আমার স্বামী। এত বছর সব কথা তিনি চেপে রেখেছিলেন। আর একটা কথা, আপনি নির্ভয় বলুন মিসেস সান্যাল, আপনি যা কথা বললেন এই কেসটা এখন যেন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। আর আমি কিন্তু মিস্টার সান্যালের প্রথম স্ত্রী নই, আমি দ্বিতীয় পক্ষ। আসলে যেসব ঘটনা আমি আপনাকে বললাম সবটাই আমার স্বামীর মুখে শোনা। এইসব ঘটনার অনেক পরে আমাদের বিয়ে হয়েছিল, তাই আমি কিছুই জানতাম না। তিনি খুন হওয়ার কিছুদিন আগে আমায় কথায় কথায় এসব বলেছিলেন। আর উনি কয়দিন আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন, ডাক্তারও দেখাচ্ছিলেন। তবে শেষ রক্ষা আর হলো কই বলুন? শেষ অবধি খুন হতে হলো ওনাকে। কোন ডাক্তার দেখাচ্ছিলেন উনি? মিস্টার মিশ্রা আমার স্বামীকে একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর অনিরুদ্ধ রায়কে রেকমেন্ড করেছিলেন, তাকেই দেখাতেন তিনি। রুদ্রদা তখন বলল, মিস্টার মিশ্রা বলতে উকিল? কথাটা শেষ করার আগেই মহিলা বললেন, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, উনিও কিছুদিন আগে খুন হন। রুদ্রদা এবার উঠে বলল, অসংখ্য ধন্যবাদ মিসেস সান্যাল, আপনি জানেন না আপনি আমার ঠিক কতটা সাহায্য করলেন। আজ তাহলে উঠি, কেমন? রুদ্রদা আর আমি বেরিয়ে এলাম রাস্তায়। রুদ্রদা আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, হারামের টাকা কেউ খেতে পারে না, বুঝলি অনি। আর টাকা থাকলেই যে এতটা কম বয়সী বউ পোষা যায় সেটা জানা হয়ে গেল। এখন দেখ, এত ফন্দি করে সম্পত্তি পেয়ে কি হলো? মরতে হলো সেই খুন হই, আর এখন সব সম্পত্তির মালিক এই মহিলাই। আমরা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। একটু এগিয়েই আমাদের সামনে পড়ল সেই অন্ধকার গলিটার মুখ। চার মাথার মোড়টায় লোক তখন তেমন একটা ছিল না। আমরা পার হয়ে ওই গলিতে ঢুকতে যাব, ঠিক সেই সময় একটা বড় কাণ্ড ঘটে গেল। সমস্ত ঘটনাটা এতটা দ্রুত হলো যে বলে বোঝাতে পারবো না। আমরা যে দিক থেকে এগোচ্ছি তার অপর দিক থেকে ভেসে এলো একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। রুদ্রদা আর আমি পথ পার হচ্ছি, হঠাৎ করেই একটা গাড়ি বলা নেই কওয়া নেই বিশ্রীভাবে অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে এলো আমাদের দিকে। যে গাড়ির চালক সে হয়তো ইচ্ছে করেই এতটা জোরে চালাচ্ছে। লোকটার মতলব ছিল হয়তো আমাদের গাড়ির নিচে ফেলে মেরে ফেলা, কিন্তু রুদ্রদা সব সময় অত্যন্ত চনমনে। এক ধাক্কায় আমায় ফেলে দিল রাস্তার একদিকে, আর সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নিজেও লাফ মেরে দিল। একটা ডিগবাজি খেয়ে পড়ে নিজেই আবার উঠে দাঁড়ালো। তারপর জামার দিকটা একটু ঝেড়ে নিয়ে বলল, অনেক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রুদ্রদা, আমি ঠিক আছি, কিন্তু তোমার হাতটা একটু ছড়ে গেছে তো। ও কিছু হবে না, কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, কেউ হয়তো জানতে পেরেছে আমি এই কেসটা হাতে নিয়েছি, তাই আমি সরিয়ে দিতে চাইছে। চল বাড়ির দিকে এগোনো যাক। আমরা বাড়ি ফিরে এলাম। রুদ্রদা আজ একসাথে খেলো না, ওর খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসতে হলো। ও এখন ভাবনার দুনিয়ায় ডুবে আছে। এখন কেউ ওকে ডিস্টার্ব করুক ও তা পছন্দ করে না। কিছুক্ষণ পরে যখন ওর ঘরে গেলাম, দেখলাম ও এদিক ওদিক পায়চারি করছে।
আর সিগারেট টানছে। খাবারটাও পড়ে আছে পাশে। ওটা দেখে আমি বললাম, রুদ্রদা, তুমি এখনো খাওনি? আরে খেয়ে দিয়ে কাজ করো। ও আমার কথা শুনে বলল, খাওয়ার সময় হয়নি রনি, তুই একটা কাজ কর তো, কালো ডায়েরিটা খোল, ওটায় যা যা লেখা আছে আমায় বল একবার। রুদ্রদা হাতে খাবারটা নিয়ে বসল। আমি ডায়েরিটা তুলে নিলাম। দেখলাম সেখানে লেখা আছে ছোট খুঁদে খুঁদে অক্ষরে কিছু প্রশ্ন। সেগুলো আমি পড়া শুরু করলাম। দাঁড়াও, প্রথমে আছে নাম্বার 1, মিস্টার সান্যাল ও উকিল মিশ্রার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? নাম্বার 2, 3 জন খুন হলো, কিন্তু ভিখারিটাকে মারার কারণ কি? ওর কাছে অতগুলো টাকা এলো কিভাবে? নাম্বার 3, মিসেস সান্যাল কথা বলার সময় কিছু যেন লুকিয়ে যেতে চাইছেন, কি সেটা? নাম্বার 4, শেঠজির মৃত্যুটাও কি স্বাভাবিকভাবেই হয়েছিল? নাম্বার 5, খুন হলো কিন্তু কোনো প্রমাণ নেই কেন? আততায়ী খুনটা তবে করল কিভাবে? নাম্বার 6, আততায়ীর কি এখনো কাজ বাকি আছে, না শেষ? নতুন খুনের চেষ্টা? আমি এই প্রশ্নখানা দেখা মাত্র চমকে উঠলাম। বললাম, আচ্ছা রুদ্রদা, নতুন খুনের চেষ্টা মানে? তুমি কি সন্দেহ করো এখনো কারো মৃত্যু ঘটতে পারে? রুদ্রদা খালি মাথা নেড়ে বলল, এখনো 2টো প্রশ্নের উত্তর পাওয়া বাকি, তাহলে এটা সহজেই আন্দাজ করা যেত। আমি একবার শান্তনুবাবুকে ফোন করতে হবে, কোনো তথ্য জানা দরকার। পরের দিন সকালে যখন বসার ঘরে রুদ্রদাকে দেখলাম, ও অনেকটাই শান্ত তখন। এই রূপ আমার চেনা, অর্থাৎ নিশ্চয়ই ও জানতে পেরেছে কিছু। তার মানে যবনিকা পতন হতে আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণ বাদে বৈঠকখানায় একবার ফোনটা বেজে উঠল। রুদ্রদা এবার সামনেই ছিল। স্পিকারে থাকায় কথাগুলো একদম স্পষ্ট কানে এলো। ওপার থেকে শান্তনুবাবু বলছেন, হ্যাঁ রুদ্র, তোমাদের কিছু তথ্য দিই, আশা করি কাজে আসতে পারে। প্রথমত, এই উকিল ও মিস্টার সান্যাল কিন্তু ভালো বন্ধু ছিলেন। সোর্স দিয়ে জানা যায় প্রায় 6 বছর আগে এদের একটা কেস কোর্টে ওঠে কোনো সেঠের ছেলেকে নিয়ে। ওরা তাতে জিতেও যায়। ছেলেটির পরে 3 বছরের সাজাও হয়। রুদ্রদা তখন বলল, এটা বাসি খবর, পরের খবর দিন। আচ্ছা, যে মেয়েটাকে ওই শেঠজির ছেলে অত্যাচার করার চেষ্টা করছিল, মেয়েটার নামটা কি জানেন, বা বয়স এখন কত হতে পারে? কেন জানবো না, এই রেকর্ড চেক করে এলাম। মেয়েটার বয়স ওই এখন 27-এর কাছাকাছি হবে। ঠিক আছে শান্তনুবাবু, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এবার একটা কাজ করুন, যার উপর কেস হয়েছিল অর্থাৎ শেঠজির ছেলে, ওর এখন কোনো খোঁজ আছে কিনা খবর নিয়ে দেখুন। আমার মন বলছে ছেলেটি হোম থেকে ছাড়া পাওয়ার পর উধাও হয়ে গেছে। শান্তনুবাবু একটু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ একদম ঠিক বলেছ রুদ্র, ছেলেটাকে তারপর আর কেউ দেখেনি। ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন বাকি আছে, ওটার উত্তর পেলেই ধরে নিন আপনার কেস সলভ। তবে একটা সাহায্য লাগবে আপনার। আজ রাতে আমরা ডক্টর অনিরুদ্ধ রায়ের ডাক্তারখানায় যাব। অনি থাকবে আপনাদের সাথে। 10 জনের পুলিশ ফোর্স লাগবে, বাকিটা পরে বলছি। আর আমি একবার থানায় যাব বিকেলের দিকে। রাখছি এখন। রুদ্রদা রিসিভারটা নামিয়ে রাখল। আমার মাথা মুন্ডু কিচ্ছু ঢুকলো না যে কি বলতে চাইছে ও। ওই জানে ও কি করতে চাইছে। তবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ও আমায় আজ কিছু না বলেই বেরিয়ে গেল। আমি একটু একটা বই উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো একটা বছর 50-এর একটা লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলাতেই ঝুলছে। নাকের ডগায় একটা ছোট্ট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম, এই আপনি কে, এখানে কি, কোনো কি দরকার রয়েছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, অনি যখন চিনতে পারেনি তাহলে কেউ বুঝতে পারবে না।
নিশ্চিত হওয়া গেল। এই যে রুদ্রদা ছদ্মবেশে এসেছে, ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞাসা করতেই বলল, সব বুঝতে পারবি, 10 মিনিটের মধ্যে তৈরি হয়নি। শান্তনুবাবু জিপ নিয়ে আসছেন, তোকে ওনার সাথে যেতে হবে। আমি ট্যাক্সি নিয়ে পরে আসছি। শান্তনুবাবুকে সব বলা আছে, ওনার সাথেই থাকবি। শান্তনুবাবু যখন এলেন তখন প্রায় সন্ধে 6টা হবে। আমাকে গাড়িতে বসিয়ে জিপ ছেড়ে দিল। জিপের সাথে পিছনে আরও একটা গাড়ি, তাতে রঙিন পোশাকে কিছু পুলিশও আছে বুঝতে পারলাম। শান্তনুবাবু দেখলাম একটু ঘুমো ঘুমো চোখ করে একটা হাই তুলে বলল, আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত। তোমার রুদ্রদাই হচ্ছে এখন কাহিনীর হিরো। ও যতক্ষণ না সবটা খুলে বলছে ততক্ষণ সবাইকে ধোঁয়াশাতেই থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা থামলো একটা রাস্তার 4 মাথার মোড়ে। গাড়িটা একটু দূরেই পার্ক করা হলো। শান্তনুবাবুকে আজ অনেক দিন পর রঙিন পোশাকে দেখলাম। পুলিশগুলো এদিক ওদিক রাস্তায় ছড়িয়ে পড়ল। বুঝলাম যখন সময় হবে ওরা ঠিক চলে আসবেন। শান্তনুবাবু আমায় নিয়ে এগিয়ে গেলেন একটা ডাক্তারের চেম্বারের দিকে। বাইরে বড় বড় করে লেখা, ডক্টর অনিরুদ্ধ রায়, হার্ট স্পেশালিস্ট। আমরা চেম্বারের ভিতরে যেতেই বেশ রোগীর ভিড় লক্ষ্য করলাম। আমাদের আগেই প্রায় 8 জনের ওপর ছিলেন। আমরা বেঞ্চে বসে অপেক্ষা করছি। ঠিক এমন সময় হঠাৎ করে আমার চোখ চলে গেল বাইরের রাস্তায়। একটা ট্যাক্সি এসে থামল চেম্বারের বাইরে। অবাক হলাম, কারণ সেটার থেকে নামতে দেখলাম ছদ্মবেশধারী রুদ্রদাকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হলাম, রুদ্রদা ওই ছদ্মবেশে এগিয়ে এলো একজন মহিলাকে সাথে করেই। সেই মহিলা আর কেউ নন, ইনি হলেন মিসেস সান্যাল। তার মানে রুদ্রদা ওর সাহায্য নিচ্ছে। মাথাটা কেমন যেন গুলিয়ে আসছিল আমার। রুদ্রদা সামনের কম্পাউন্ডার লোকটার কাছে গিয়ে নিজের গলাটা একটু বয়স্ক করে বলল, আমার নাম লেখানো ছিল ডাক্তারবাবুর কাছে, ভেতরে যেতে পারি? লোকটা ওদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। মহিলা ও রুদ্রদা এগিয়ে গেল ডাক্তারবাবুর ঘরের দিকে। আমি আর শান্তনুবাবু তখন যেন পুতুলের মতো বসেছিলাম। সময় যেন কাটছিলই না। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা মনে হচ্ছে। তখন মনের ভিতর চলছে হাজারো প্রশ্নের ঢেউ। তবে কি এই ডাক্তারই খুন করেছে ওই 3 জনকে? আমরা বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ ভিতর থেকে রুদ্রদার বাজখাই গলায় শব্দ শোনা গেল, দাঁড়ান, এটা কি ইঞ্জেকশন দিচ্ছেন? একটু একটু দেখতে পারি ডাক্তার অনিরুদ্ধ রায়? কথাটা শুনবা মাত্র আমি আর শান্তনুবাবু ছুটতে গেলাম ডাক্তারের ঘরের দিকে। মিসেস সান্যাল তখন চেয়ারে বসে। রুদ্রদার হাতে উঠে এসেছে ওর রিভলভারটা। ওটা তখন তাক করা সরাসরি সেই ডাক্তারের মাথার দিকে। শান্তনুবাবুকে দেখা মাত্র ডাক্তার দেখলাম রাগের মাথায় গজগজ করে বলল, আপনারা কারা? এইখানে আমার ডিসপেন্সারিতে দাঁড়িয়ে আমাকে এমন হেনস্থা করার কারণ কি? রুদ্রদা খালি হেসে বলল, ডাক্তারবাবু, আপনার ওই ওষুধের শিশিটা আমার হাতে দিন। ডাক্তারবাবুর এক হাতে তখন ধরা আছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, অন্য হাতে ওষুধ। ওটা দিয়েই সেটা রোগীর শরীরে প্রবেশ করাতেন সেই মহা অস্ত্র। ঠিক এমন সময় কিছু বুঝে উঠবার আগেই রুদ্রদার হাতের কাছে লোকটা একটু আঘাত হানল। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল বন্দুকটা। ঘরটা বেশ বড়ই ছিল। তখন রুদ্রদা অতর্কিতে আক্রমণে হকচকিয়ে গিয়েছিল। ডাক্তারের হাতে তখনও ধরা একটা ইঞ্জেকশন, আর সেটা সে বাগিয়ে রয়েছে রুদ্রদার দিকে। ওটা ফুটিয়ে দিতে পারলেই হয়তো কেল্লাপ হতে, কারণ সিরিঞ্জের ভিতর কি তরল আছে আমরা জানি না। হয়তো ওটা দিয়ে তিনি খুন করেছিলেন আগের 3 জনকে। শান্তনুবাবুর পকেট থেকে বন্দুকটা বার করতে যাবেন, তার আগেই রুদ্রদার হাতের একটা কষিয়ে ঘুষি আঘাত করলো সে ডাক্তারের মুখে। লোকটা একটু দূরে ছিটকে পড়ল। আমি বুঝতে পারলাম তার চোয়ালের অবস্থা এখন সঙ্গীন।
রুদ্রদা বয়স্ক মেকআপ করলে কি হবে, ও এখনো ততটাই জন্মানে। একটা ডিগবাজি খেয়ে লাফ দিয়ে পৌঁছে গেল সে বন্দুকটার কাছে। এবার ওটা সোজাসুজি ডাক্তারের দিকে তাক করে বলল, যে ঘুষি খেয়েছেন ওটা সারতে আপনার 3 দিন লাগবে মিস্টার যশবন্ত শেঠ। আরে নামটা শুনে চমকে উঠলেন যে? কি মনে হয় কেউ জানতে পারবে না আপনার পুরনো পরিচয়? ইতিমধ্যে বাইরে এসে দাঁড়িয়েছে অনেকজন পুলিশের লোক। ডাক্তার ততক্ষণে বুঝতে পেরেছেন যে ওর খেলা শেষ, তাই ধপ করে চেয়ারে বসে পড়ল সে। রুদ্রদা শান্তনুবাবুকে ইঙ্গিত করে বলল, আচ্ছা এ নিন শান্তনুবাবু আপনার আসামি। মোট 3টে মানুষকে ওষুধের বদলে স্লো পয়জন দিয়ে খুন করেছেন ইনি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল লাশের শরীরে কোনো ক্ষত নেই, আবার বিষও নেই, তবে মৃত্যুটা হলো কিভাবে? হয়তো হতে পারে ইনজেকশনটা বিষ। আমার ধারণা ডাক্তারবাবু নিজেই কিছু একটা ওই জাতীয় স্লো পয়জন আবিষ্কার করেছিলেন এবং তার পুরনো শত্রুদের খতম করার জন্য তিনি তা ব্যবহার করেন। কি ঠিক বলছি তো ডাক্তারবাবু? ডাক্তার দেখলাম এবার হুঙ্কার দিয়ে বলল, আপনারা জানেন এই লোক দুটো আর এই মহিলার জন্য আমার জীবনের সব থেকে দামি সময়টা নষ্ট হয়েছে সংশোধনাগারে। আমি ওদের কাউকে ছাড়িনি, এই মহিলাকেও আজ শেষ করে দিতাম যদি না সবাই আমার রাস্তায় বাস সাধত। আর আমার বিশ্বাস আমার বাবাকে মেরে সমস্ত সম্পত্তি হাত করেছিল এই 3 জনই। আমি কাউকে ছাড়িনি, শেষ করে দিয়েছি ওদের। রুদ্রদা এমন সময় বলল, ওরা যাই করে থাকুক, ওদের বিচার তো আপনার করার কথা নয় ডক্টর রায়। ওদের সাজা দিত পুলিশ, তা বলে আপনি একজন ডাক্তার হয়ে খুন করে বসলেন। আপনি একজন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলেন কিভাবে? লোকটা আরো রেগে গিয়ে বলল, যখন এরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিল তখন কোথায় ছিল এই আপনাদের এই আইন? এই মহিলাকে আমি কোনোদিন চোখে দেখিনি। এ আমার নামে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দিয়ে দিল। এই আইন শুধু বড় বড় কথা বলতে পারে, কাজের কাজ কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আমি খুন করেছি, বেশ করেছি, এই মহিলাকেও করতাম। আমার কাজ এখন শেষ, আমাকে তাই এখন মৃত্যুদণ্ড দিলেও আমার তাতে কিছু যায় আসে না। রুদ্রদা এবার মহিলার দিকে তাকিয়ে বলল, মিস্টার সান্যাল, আপনি যে এটাই লুকিয়ে যাচ্ছিলেন বারবার, প্রকাশ্যে এলো তো কথাটা। তখন আপনি ভুল বয়ান দেন আদালতে শুধু টাকার জন্য, তাই তো? আরো কিছু দিনের মধ্যে বিয়ে করেন মিস্টার সান্যালকে। মহিলার মাথা এখন নিচু। ওর দিক থেকে যে কিছু উত্তর আসবে তা আশা করা যায় না। শান্তনুবাবু প্রশ্ন করলেন, তবে ডক্টর রায় ওই ভিখারিটাকে খুন করলেন কেন? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলল, রাস্তায় পথের অন্ধকারে যদি একটা ভিখারি অন্য একজন ভদ্রলোককে খুন করতে দেখে, তবে কি আর তাকে বাঁচতে দেওয়া চলে? আর পকেটের টাকার বান্ডিলটা গুঁজে দেওয়া হয়েছিল কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। সেবার উঠে দাঁড়িয়ে বলল, এই নিন শান্তনুবাবু আপনার আসামি, সব প্রমাণও আপনার হাতে, এবার আমায় অনুমতি দিন। রুদ্রদা আর আমি এবার ফিরে এলাম বাড়িতে। পরের দিন সকালে শান্তনুবাবু এলেন আমাদের বাড়িতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে। তিনি বললেন, আপনি ধরলেন কিভাবে যে ওই ডাক্তারি খুনি? রুদ্রদা হেসে বলল, আসলে 3টে খুনের রিপোর্ট দেখে আমি বুঝতে পারছিলাম এটা কোনো শিক্ষিত লোকের কাজ, কারণ ইনজেকশন ছাড়া এই মৃত্যু অসম্ভব। পরে যখন জানতে পারি শেঠজির ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল আর মৃত্যুর আগে উকিল আর মিস্টার সান্যাল হার্ট স্পেশালিস্ট একজন ডক্টরকে দেখাচ্ছেন, তাই বুঝতে অসুবিধা হয় না এই লোকটাই ওদের শরীরে ধীরে ধীরে ওরই আবিষ্কার করা স্লো পয়জন দিয়ে খুন করেছে এই 2 জনকে। তাই পুলিশ বুঝতে পারেনি কিভাবে 3টে খুন হয়েছিল। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো ডাক্তার কিন্তু নিজের নামের সাথে সাথেই দেহের অনেক পরিবর্তন করান, তাই এখন আমরা ওকে চিনতে পারিনি। আর বড় কথা হলো লোকটার দোষ নেই। আপনাকেও যদি একসময় ভুল তদন্তে ফাঁসিয়ে জীবন শেষ করে দেয় কেউ, আপনিও বা আমিও তাই করতাম। লোকটাকে যতটা কম সম্ভব শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করুন শান্তনুবাবু, এটা আমার অনুরোধ। শান্তনুবাবু বললেন, ধন্যবাদ রুদ্র, আমাদের এই কেসে এতটা সাহায্য করার জন্য। আমি সরকারের তরফ থেকে তোমার যথাযথ পারিশ্রমিক ও সম্মান দেওয়ার ব্যবস্থা করছি। রুদ্রদা খালি হেসে বলল, শান্তনুবাবু, হিংসা আর প্রতিশোধ জিনিসটাই এমন, মানুষকে অন্ধ করে দেয়। তবে অনেকদিন পর এই কেসটা সলভ করে মজা পেলাম।
এটা কি বলে পারফেক্ট মাস্টার মাইন্ড। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও কলিকাতায় হত্যাকাণ্ড। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 2টি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রদার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও সাইকো কিলার। আজ সকাল থেকেই আকাশটা পরিষ্কার। আমি ঘুম থেকে উঠে চায়ের পেয়ালাটায় একটা চুমুক দেব, এমন সময় অবন্তীদি এসে বলল, ধুস, অনেকদিন তো হলো, রুদ্রর কাছে তো সেই মতো একটাও ভালো কেস এলো না, বুঝলি? আমি একটু ঠাট্টার সুরে বললাম, তাতে তোর কি? তুই তো আর গোয়েন্দা নয়, আর রুদ্রদার আগের কেসটায় সরকারের ওপর মহল দিয়ে যা টাকা পেয়েছিল তা দিয়ে ওর শুয়ে বসে চলে যাচ্ছে। রুদ্রদা একটু বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল আর বাইরে রাস্তার দিকে চেয়েছিল। আমি জানি ওর এখন সুখের দিন চলছে, কিন্তু কখন যে কেস এসে হাজির হবে তার ঠিক নেই। আমাদের কথা বোধ করি শুনতে পেয়েছিল, তাই ভিতরে এসে বলল, বাহ, আমার কেস নেই তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি কোথা থেকে এলেন হা হুতাশ করার জন্য? দি, এটাকে কি বলে জানিস? অবন্তীদি একটু ওর চুলের নিচের দিকটা পাক খাইয়ে সগর্বের সাথে বলল, কি বলে শুনি? রুদ্রদা হেসে বলল, এটাই হলো যার বিয়ে তার হুঁশ নেই, ওদিকে পাড়াপড়শি ঘুম নেই। অবন্তীদি গলাটা উঁচু করে বলল, তোরা আর কি বুঝবি, আমি তোর আগের কেসগুলোর কথা ডিটেলসে লিখে রাখছি। আর কদিন পর থেকে ঠিক করছি আমি গোয়েন্দা গল্প লেখা শুরু করব। আর যখন মানুষ আমার গল্প পড়া শুরু করবে, আমার বইগুলো তখন দেখবি বাংলার লোকেদের হাতে হাতে ঘুরবে, বুঝলি? আমি এমনিতেই চা খাচ্ছিলাম। অবন্তীদির লেখক হওয়ার কথাটা শুনে একটা ছোট্টখাটো বিষম খেলাম। কাশিটা একটু সামনে নিয়ে বললাম, এটাই বাকি ছিল। ভালো তো, রুদ্রদা তোকে লেখার সময় হেল্প করে দেবে। রুদ্রদাও দেখলাম আমার কথাটা শুনে হাসল। রুদ্রদা বলল, ঠিক আছে, মেনে নিলাম কিছু কিছু কেসে নেওয়া যেতেই পারে তোকে, তবে তার বদলে ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে আমাদের। কি ঠিক বললাম টনি? আমি একটু মাথা নাড়িয়ে বললাম, রুদ্রদা, একটু সামনের রবিবার কুচি পাঁঠার মাংস হলে কেউ নয়? আর দিয়ের থেকে ওটা ভালো আশা করি এ বাড়িতে কেউ রান্না করে না। দিদি বলে উঠল, ওই পারবি, সারাদিন পড়ে পড়ে থাকবি আর এটা খাবো ওটা খাবো বলে হুকুম দিবি, তাই তো? রুদ্রদা বলল, আহা, রাগ করে না দি, 10টা না 5টা না, একটাই তো দিদি বল। আর বললাম তো, এরপর ভালো একটা কেস এলেই তোকে নিয়ে যাব। এখনই যদি কেস আসে এখনই নিয়ে যাব, প্রমিস। আসলে দাদা বোনের এইসব ঝগড়া লেগেই থাকে, ওগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার। আমি তো বেশ উপভোগ করি, আমার সাথেও লাগে মাঝে মাঝে। কিন্তু কথা চলার মাঝেই হঠাৎ করে আমাদের চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। রুদ্রদা তাড়াতাড়ি এগিয়ে গেল ফোনটার দিকে, তারপর তুলে নিয়ে বলল, হ্যালো, রুদ্র বলছি। ও সোম আঙ্কেল, বলুন বলুন, শরীর ঠিক আছে তো? কি খুনের চেষ্টা? তাও আপনাকে? হুম, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এখন ফ্রি আছি, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি হয়েই বেরিয়ে পড়ব। আপনি সাবধানে থাকুন।
রুদ্রদা গম্ভীর মুখে ফোনের রিসিভারটা নামিয়ে রেখে বলল, কলকাতার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নিরঞ্জন সোমকে একটা লোক বাড়িতে এসে খুন করার চেষ্টা করেছে। আমার এখনই বেরোতে হবে। অনি, তৈরি হয়ে নে, কুইক। অবন্তীদি ওর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই রুদ্রদা বলল, চল, কাকা আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না আশা করি। তবে আজ যাচ্ছিস চল, গল্পের প্লট পেয়ে যাবি, কিন্তু এদিক ওদিক কিন্তু নিয়ে যেতে পারবো না। ওটা তোকে অনির কাছে পরে শুনে নিতে হবে। আমি জানি ও অবন্তীদির সাথে যতই ঝামেলা করুক, তবে ভালোবাসেও খুব। অবন্তীদি হাসি মুখে বলল, দাঁড়া, আমিও তৈরি হয়ে আসি। আমি আর রুদ্রদা 2 মিনিটে তৈরি হয়ে নিলাম। তাড়াতাড়ি আমাদের ট্যাক্সি ড্রাইভারকে কল করে দেওয়া হলো। দিদি রেডি হওয়ার আগেই সাথে সাথেই বাইরে মোটর গাড়ির শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো বলে মনে হলো। আমরা 3 জনে তাড়াতাড়ি গাড়িতে উঠে ঠিকানা বলে দিতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। দিদি দেখলাম ওর হাতে একটা ছোট নোটবুক আর একটা নতুন ফাউন্টেন পেন সাথে নিয়েছে। আমি যেতে যেতে রুদ্রদাকে বললাম, আচ্ছা রুদ্রদা, উনি সেই মিস্টার সোম, তাই না? রুদ্রদা বলল, হ্যাঁ, প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেদিন দেখাও তো হয়েছিল আমাদের সাথে। আসলে প্রায় মাস 3 আগে লালবাজার থানার বড়বাবু শান্তনুবাবুর মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমি আর রুদ্রদা। সেইখানে নিমন্ত্রিত বড় বড় লোকেদের মাঝে এই নিরঞ্জন সোম এসেছিলেন। শান্তনুবাবু রুদ্রদাকে পরিচয় করিয়ে দেওয়ায় সাথে সাথে তিনি ওর খুব প্রশংসাও করলেন, আর এও বলেছিলেন যদি দরকার হয় তবে নিশ্চয়ই ফোন করবেন কোনো না কোনো দিন। কিন্তু সেই দরকারটা যে এমন হবে তা আশা করিনি আমি। রুদ্রদা বলল, উনি ভদ্রলোক এত বছর কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু শেষ বয়সে এসে এই পুরনো একটা বাগান বাড়ি কিনে কলকাতা শহরে একা থাকতেন নিরিবিলিতে। তাহলে তাহলে ওনাকে কেউ খুন করতে চাইবেই বা কেন? এটাই তো বড় প্রশ্ন। অবন্তীদি পাশ থেকে বলল, দাঁড়া, ধৈর্য ধরে বস, ওখানে গেলেই তো জানতে পারবি। গাড়িতে আর তেমন কিছু কথা হয়নি। বাড়িটা বেশ দূরে, উত্তর কলকাতার পুরনো রাস্তার পাশে নিরিবিলি একটা বাগান বাড়ি। পৌঁছলাম তখন প্রায় বেলা 12টা বাজে। গাড়ি থেকে নেমেই দেখলাম এ তো আমাদের চেনা পরিচিত জিপ দাঁড়িয়ে আছে বাইরে। এটা শান্তনুবাবুর পুলিশ জিপ, চিনতে ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। রুদ্রদা ওটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, শান্তনুবাবু লোকটা বোগাস একেবারে। আসবে এইখানে আগে থেকে বলে না। ট্যাক্সিটা শুধু শুধু ভাড়া করলাম। ভাড়া চুকিয়ে ট্যাক্সিটা রাস্তার ধুলো উড়িয়ে চলে গেল। কলকাতার মতন শহরে এত বড় একটা বাগান বাড়ি কিনে থাকার ক্ষমতা যার আছে, তাকে হত্যা করতে যে কেউ চেষ্টা করবে এটাই স্বাভাবিক। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। অবন্তীদি তো দেখলাম ওগুলো দেখে বেশ খুশি হয়েছে। একটা চাকর এসে দরজা খুলে দিল, তারপর বলল, বাবু ও পড়ে আছেন, একটু ভেঙে পড়েছেন, তবে আপনারা গেলে হয়তো মনে বল পাবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, নিরঞ্জন বাবুর এলেম আছে বটে। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘরটা ঠাসা। দেখেই বোঝা যাচ্ছে এই শখের জন্য ঘর সাজাতে ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে রুদ্রদা বলল, দেখ দি, তুই যে সব সময় আমার বিয়ের খোঁটা দিস, দেখে নে, বিয়ে না করে টাকা জমালে কত দামি দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজানো যায়। এর জন্য চিরকুমার ব্রত অবলম্বন করাই যায়। অবন্তীদি একটু মুখ ঘুরিয়ে বলল, মরণ দশা। আমরা গিয়ে একটা বড় হলঘর পেরিয়ে প্রবেশ করলাম সেই দোতলার বারান্দায়। দোলনার উপরে বসে নিরঞ্জনবাবু সোফায় বসে থাকা শান্তনুবাবুর সঙ্গে কথা বলছেন।
রুদ্রদা আর আমাদের আসতে দেখে মিস্টার সোম নিজেই দোলনা থেকে উঠে এসে আমাদের আমন্ত্রণ জানিয়ে বললেন, আসো আসো রুদ্র, বসো। ও, নিরঞ্জন সোম মানুষটির বর্ণনাটাই তো দেওয়া হয়নি। রুদ্রদা বলেছে লেখার সময় সামনের মানুষের একটা বর্ণনা দিয়ে দিতে। আমি তাই করলাম। নিরঞ্জন সোম বেশ শক্তপোক্ত মানুষ, বয়স হয়েছে বেশ, তবে তার মেরুদণ্ড কিন্তু এখনো সোজা। মাথায় সমস্তটা সাদা চুল, ফর্সা রং, যদিও চামড়াটা এখন কুঁচকে গেছে, ছিপছিপে শরীর, আর প্রায় রুদ্রদার মতোই লম্বা, 6 ফুটের কাছাকাছি তো হবেই। শান্তনুবাবু আমাদের বরাবরই চেনা। রুদ্রদাকে দেখা মাত্র বলল, আরে এই দেখো রুদ্র, যে কেস হলেই তো গন্ধে গন্ধে হাজির। হ্যাঁ, রুদ্রদা সেই রকমই হেসে জবাব দিল, কি আর করবে বলুন, স্বয়ং হেড জাস্টিস নিরঞ্জন সোমকে হত্যার চেষ্টা, সেটা তো আর উদ্ধার করা যার তার কম্ব নয়। শান্তনুবাবু হো হো করে হেসে উঠলেন। রুদ্রদা আর আমাকে মিস্টার সোম আগেই চিনতেন, কিন্তু অবন্তীদিকে চেনার কথা না। রুদ্রদা তাই ওর পরিচয় করিয়ে দিল, আর এও বলল যে ও নাকি লেখক হতে চায়। কেসের ব্যাপারে প্লট বোঝার জন্য আমাদের সাথে এসেছে। মিস্টার সোম তো বেজায় খুশি হয়ে বললেন, ভেরি গুড, ভেরি গুড। তোমরা এসেছো, আমার একটু এখন তাও হালকা লাগছে। আঙ্কেল, আপনি তো ভালোই মানুষ। যাকে কয়েক ঘন্টা আগে হত্যার চেষ্টা করা হয়, তার মুখে এমন সাহস আর হাসি সচরাচর দেখা যায় না। রুদ্র, আমি আইনের সাথে যুক্ত আছি প্রায় 25 বছর। এখন রিটায়ারমেন্ট নিয়েছি বটে, তবে অপরাধী দেখলেই তার মনে কি চলছে তা বলতে পারি। কিন্তু আজ সেই অপরাধীর কোনোভাবেই আমায় মারার ইচ্ছে যেন ছিল না। সে শুধু আমায় হয়তো আজ ভয় দেখাবার জন্যই এসেছিল, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো সে হয়তো পরেও তার বদলা পুরো করতে আসবে। এমনকি সেই আততাই আমায় একটা নাম অব্দি বলে গেছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত ঘটনা তো। এ আবার কখনো হয় নাকি? তাই তো রুদ্র তোমাদের সঙ্গে সঙ্গে ডেকে নিলাম। হয়তো পরেও আমার উপর হামলা হতে পারে বা খুন করার চেষ্টাও হতে পারে। রুদ্রদা বলল, আপনি একটা কাজ করুন, সেই লোকটা আসা থেকে পরপর কি হয়েছে সবটা আমাদের খুলে বলুন। আমি সবটা শুনে তবেই নিজের সিদ্ধান্তে আসতে পারবো। চাকর আমাদের জন্য 1 কাপ করে কফি দিয়ে গেছে। সেটা তুলে একটা চুমুক দিয়ে নিরঞ্জনবাবু বলা শুরু করলেন, আজও রোজ সকালের মতো ঘুম থেকে উঠে আমি নিজের এই বারান্দায় এসে বসি, আর দেখতেই পাচ্ছ বারান্দায় সাজানো ফুল গাছগুলো একদিকে আর অপর দিকে দোলনাটা। সে যাই হোক, রোজ সকাল সকাল ফুল গাছগুলোতে জল দিই। আজও দিচ্ছিলাম নিজের মতো। তারপর একটু চুপচাপ বসলাম দোলনাটায়। আমার কাজের একটাই চাকর, নাম তার বিশু, অত্যন্ত বিশ্বস্ত, আর আমার সাথে রয়েছে 12 বছরেরও বেশি। বিশুকে ফর্দ করে দিলাম দুপুরে খাওয়ার জন্য বাজার আনতে। ও বাজার বেরিয়ে গেল স্পষ্ট মনে পড়ে। চুপচাপ বসে আছি নিজের মনে, আর পেছনে আমার রেডিওটা বাজছিল। গান ভেসে আসছিল কানে তখন। তাই হয়তো শব্দটা ঠিক করে ঠাউর করতে পারি। ব্যালকনিতে যে একটা লোক এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করতে পারিনি। পাশের ওই বড় আম গাছটা দেখছো তো, ওই গাছটারই একটা ডাল বেয়ে লোকটা উপরে উঠে আসে। আমি অপর দিকে চেয়ে লোকটা নিঃশব্দে আমার কাছে এলো।
তারপর হঠাৎ করে আমায় চমকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা সাধারণ ভেতো বাঙালির মতো গরমের, কিন্তু তার মুখে একটা কালো রঙের বড় মাস্ক পরা, আর তার মাথা আপাদ মস্তক টুপিতে ঢাকা, তাই তার মুখ দেখার প্রশ্নই হয় না। এমনিতেই আমার বয়স হয়েছে, বাড়ি দিয়ে বেরোতে পারি না। আচমকা লোকটা এসে আমার সামনে কেমন একটা অদ্ভুত খ্যানখ্যামে দয়া হলেও পরে লোকটার অপরাধের কথা ভেবে ওকে ফাঁসির রায় দিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ লোকটাকে বললাম, তুমি ওই লোকটার ফাঁসির বদলা নিতে এসেছো নাকি? তবে জেনে রাখো, যার যেটা সাজা আমি তাকে ততটাই সাজা দিই, এবং সেটা আইনত। তাতে আমার কিছু আসে যায় না। লোকটা হঠাৎ আমাকে চমকে দিয়ে পকেট থেকে বার করে আনলো একটা ধারালো ছুরি। তারপর আমার গলার কাছে এনে ওটা আবার নিজের হাতে নিয়ে বলল, জজ সাহেব, আপনি একটা ভুল করে ফিরেছিলেন সেই রায় দেওয়ায়। কারণ সেই কোন সে করেনি, তাকে ফাঁসানো হয়েছিল। আমি বললাম, তাতে তোমার কি? আর আইনি তদন্ত করেই তো তাকে কাঠগড়ায় তোলা হয়েছিল, তাহলে আমার কি দোষ? লোকটা একটু হেসে জবাব দিল, আমার কি? কারণ ওই খুনটা ও করেনি, করেছিলাম আমি, আর সেটা চাপা দিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, তবে আপনি বয়স্ক মানুষ, মিথ্যে কথা বলবো না, সেই খুনের বোঝা এত বছর পর আমার মাথায় চড়ে বসেছে যেন। রোজ রাতে ঘুম আসে না আমার, রোজ একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খায় আমায়। হ্যাঁ, কিন্তু একদিন হঠাৎ মনে হলো, আপনি তো জজ ছিলেন, তাহলে দোষ তো আপনার, কারণ লোকটাকে ফাঁসিতে তো আপনি ঝুলিয়েছিলেন, তাই না জজ সাহেব? আমি তাকে বললাম, তুমি যদি আমাকে মারতেই চাও তো মারতে পারো, ভুল হয়েছে যখন আমি স্বীকার করে নিলাম, নাও মারো আমায়। লোকটা অদ্ভুত হেসে ছোরাটা তুলে তার পকেটে আবার চালান করে বলল, না, আপনাকে মারার সময় এখনো আসেনি, বুঝলেন? কারণ আমার উত্তর এখনো আমি পাইনি। কে দোষী, আপনি না আমি, সে উত্তর আমি এখনো পাইনি। তার উত্তর পেলে হয়তো আপনাকে এসে মেরে যাব। বলে লোকটা উঠে একটা টেপ বার করে আমার মুখে চিপকে দিল, আর কালো একটা কাপড় বেঁধে দিল আমার চোখে, আর সাথে হাতও বেঁধে দিল। আমার শরীরের যা অবস্থা, আমি জানি ওর সাথে গায়ের জোরে তো পেরে উঠবো না, আর যার পকেটে ধারালো ছোরা, তাতে আবার মাথায় সামান্য ছিটগ্রস্ত, কোনো জোর জবস্তি আর করিনি। লোকটা যেভাবে এসেছিল চলে গেল ঠিক সেইভাবে। কিছুক্ষণ পর আমার চাকর বিশু এসে আমায় ওই অবস্থায় দেখে সব খুলে দেয়। তারপরেই তোমায় আর শান্তনু বাবুকে কল করি আমি। এই হলো সব ব্যাপার। শান্তনুবাবু সবটা শুনে বললেন, সে কি মশাই, এ তো পাগলের কাজ বলে মনে হচ্ছে। না হলে শুধু শুধু কষ্ট করে একটা লোক আপনার দোষ ধরিয়ে দিতে এলেন কেন বলুন তো? রুদ্রদা এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে বলে উঠল, শান্তনুবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, লোকটা শেষে বলে গেছে তার ইচ্ছা হলে পরে সে আবার মিস্টার সোমকে খুন করতে আসবে। তাই উনি ঠিকই করেছেন আমাদের খবর দিয়ে। শান্তনুবাবু একটু আমতা আমতা করে বললেন, হ্যাঁ, তাও ঠিক কথা,
তাহলে একটা কাজ করুন নিরঞ্জন বাবু, আপনার বাড়িতে আমি একজন পুলিশ মোতায়েন করে দিই। যখন আপনার প্রাণের আশঙ্কা আছে। মিস্টার সোম তাতে একটু হেসে বললেন, শুধু শুধু একটা বয়স্ক লোকের জন্য পুলিশ বসিয়ে কাজ নেই। তার থেকে আপনারা বরং দুজনেই সেই লোকটাকে ধরার ব্যবস্থা করুন। আর বিশু সব সময়ই আমার সঙ্গে থাকে, তাই আর চিন্তা করার কোনো কারণ নেই। রুদ্রদা বলল, তাই বরং ভালো, কিন্তু খটকাটা অন্য জায়গায়। আচ্ছা, লোকটার কথা বলার সময় পাগলামির কোনো লক্ষণ শরীরে ফুটে উঠেছিল কি? একটু মনে করে বলুন তো। নিরঞ্জনবাবু বললেন, না রুদ্র, সাধারণ গলার স্বর, কথাগুলো এমন ভাবে বলে গেল যেন সবটাই স্বাভাবিক, কিন্তু লোকটার গলা যেন অদ্ভুত রকমের খ্যানখ্যানে, যেন জোর করে গলা পাল্টে কথা বলার চেষ্টা করছে। রুদ্রদা বলল, সে তো হবেই, হয়তো সে পরিচয় গোপন রাখতে চাইছে, তাই জন্য তার এমন প্রচেষ্টা। রুদ্রদা একটু সোফা ছেড়ে উঠে গিয়ে বারান্দার পাশেই থাকা আম গাছের দিকে এগিয়ে গেল। তারপর ভালো করে দেখে বলল, স্ট্রেঞ্জ, ডাল বেয়ে অনায়াসে যে কেউ উঠে আসতে পারে। তারপর এটা ওটা কথা চলল, তেমন বেশি দরকারি না। এর মধ্যে দেখি অবন্তীদি ঘটনা বলার সময় সবটা ওর ছোট নোটবুকে নোট করে নিয়েছে। সব কথা শেষ করে রুদ্রদা এবার উঠে বলল, নিরঞ্জনবাবু, আপনি চিন্তা করবেন না। লোকটা হয়তো আপনাকে বিব্রত করার জন্য ওই ভুল বিচার করার কথাটা বলেছে, আমি দেখছি। আর শান্তনুবাবু তো আছেই, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে উঠি আজ। আমরা সবাই নিরঞ্জন বাবুকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম ওনার বাড়ি ছেড়ে। শান্তনুবাবু ওনার কোমরের বেল্টটা ঠিক করতে করতে বলল, রুদ্র, বাড়ির দিকে যাবে তো? চলো, আমার জিপে করে ছেড়ে দিচ্ছি, যেতে যেতে কথাও হয়ে যাবে কিছু। আমরা উঠে পড়লাম শান্তনুবাবুর জিপে। রাস্তায় জিপে যেতে যেতে শান্তনুবাবু বললেন, কি মনে হচ্ছে তোমার এই কেসটা? আমার তো বাবু মাথায় কিছু আসছে না। আমার তো মনে হয় এ কোনো পাগলের কাজ। হয়তো কোনোদিন কাঠগোড়ায় দাঁড়িয়েছিল, আর আমাদের জজ সাহেব তাকে কঠিন শাস্তি দেন, তাই হয়তো এখন এত বছর পর সাজা দিতে ফিরে এসেছে। রুদ্রদা বলল, সবকিছু এত সহজ না শান্তনুবাবু। লোকটা যদি প্রতিশোধ নিতে আসতো, নিমেষেই আজ মিস্টার সোমকে খুন করতে পারত, কিন্তু সেটা করেনি। তার জন্যই লোকটাকে আমার একদম শিক্ষিত মাস্টার মাইন্ড মনে হচ্ছে। শান্তনুবাবু খালি বলল, কি জানি বাপু। গাড়িটা ততক্ষণে আমাদের বাড়ির নিচে গিয়ে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নামলাম। রুদ্রদা শান্তনুবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, শান্তনুবাবু, একটা কাজ করতে হবে আপনাকে, আর পুলিশের থেকে এ কাজ ভালো কেউ করতে পারবে না আশা করি। আপনি একটা কাজ করুন, ওই পুরনো যে কয়েদি, কি নাম যেন, গোবিন্দ নস্কর, ওর কেসের ফাইলটা একবার খুঁজে দেখুন, আর সব ডিটেলস আমায় জানান। আর লোকটার পরিবারে আর কে কে আছে সেই সব আমার চাই। যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো। শান্তনুবাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই পুরনো ফাইল খোঁজা? উফ, সেই আবার ধুলো ময়লার স্তূপে হাত দেওয়া, পারি না। রিটায়ারমেন্টে এবার আমি নিয়েই নেব, দেখো। যাক, ঠিক আছে, তুমি যখন বলছো খুঁজে দেখবো। রুদ্রদা একটু হাসল। গাড়িটা রাস্তার ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। সেই দিন বাড়ি ফিরে স্নান খাওয়া শেষ করে বসলাম। রুদ্রদা ওর ঘরে গেল, বলল কেসটা নিয়ে নাকি একটু ভাববে। আমি জানি এখন ওকে বিরক্ত করে লাভ নেই, তাই নিজের মতো চুপচাপ বসার ঘরে একটা বই খুলে পড়ছিলাম। এমন সময় ঘরের টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে ফোনটা কানে দিয়ে বললাম, হ্যালো। কিছুক্ষণ সব চুপচাপ,
তারপর হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে ফোনের ওপারে একটা মহিলা কণ্ঠ শোনা গেল। রুদ্রবাবু, এত কৌতূহল ভালো নয়, কিন্তু যে যা দোষ করেছে তার থেকে কারোরই রেহাই নেই। সাজা তাকে পেতেই হবে, সে জজ হোক বা অন্য কেউ। আর সবকিছুতে নাক গলানো বন্ধ করুন, তাতে আপনারই মঙ্গল। বলে মুখের উপর ফোনটা কেটে দিল। রুদ্রদা মনে হয় ফোনের শব্দটা শুনেছিল। আমি ওই রকম দাঁড়িয়ে আছি দেখে বা আমার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল। তারপর কানের কাছে দিয়ে রিসিভারটা নামিয়ে রাখল। সোফার উপর বসে বলল, গলাটা কেমন ছিল? একটা মহিলার গলা রুদ্রদা। হুমকি দিল কিনা বলতে পারবো না, তবে তবে সাবধান হতে বলে দিল। রুদ্রদা আর কিছু বলল না, একটা সিগারেট জ্বালিয়ে ঘরের দিকে চলে গেল। ওর মুখ দেখে বোঝার উপায় নেই ওর মাথার ভিতর তখন কি চলছে। সারাদিন তেমন কিছু একটা ঘটেনি, কিন্তু রাতের বেলা হঠাৎ করেই শান্তনুবাবু ফোন করেছিলেন। ফোন স্পিকারেই ছিল। তিনি যা বললেন তা কিছুটা এই রকম। আরে হ্যালো রুদ্র, হ্যাঁ তুমি যে ওই গোবিন্দ নস্করের খোঁজ নিতে বলেছিলে না, বহু কষ্টে খুঁজে পেলাম ওই ফাইলটা। লোকটা নাকি একটু মাথায় ছিটগ্রস্ত ছিল আর মানসিক দিকও ঠিক ছিল না। হঠাৎ করেই একদিন কি হলো কেউ জানে না, লোকটা তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আর তারপরে সেই হত্যার কাণ্ড প্রতিবেশীর স্ত্রী দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ আসে আর আদালতে মহিলাই বয়ান দেয় সেই খুন করেছে তার স্বামীকে। ব্যাস, তারপরেই মৃত্যুদণ্ড। আর তার বিচার করেছিলেন আমাদের নিরঞ্জন বাবু। এই হলো সবটা। কি প্যাথেটিক কাণ্ড বলো তো দেখি। আর হ্যাঁ, সব থেকে আশ্চর্যের একটা কথা বলি রুদ্র, তুমি আমার থেকে ওর ফ্যামিলি ডিটেলস চেয়েছিলে না? ওটা খুঁজতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাই। লোকটার একজন নিজস্ব দাদাও আছে, যার নাম সুবিমল নস্কর, আর সে এই শহর কলকাতাতেই আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটার পেছনে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই প্রতিবেশী স্ত্রী, মানে ওই যার স্বামীকে লোকটার ভাই খুন করে, বুঝলে না, সুবিমল নস্করের সাথে নাকি মহিলার কিছু অবৈধ সম্পর্ক আছে। আর ব্যাপারটা বেশ মাখো মাখো, বুঝলে, যা হয় আর। ব্যাস, এখনকার মতো এইটুকু ইনফরমেশন দিতে পারলাম। আর সেই সুবিমলের বাড়ির ঠিকানা ওটা দিচ্ছি, নোট করে নাও। আমি কথা শুনতে শুনতে নোট করে নিলাম ঠিকানাটা। রুদ্রদা এবার টেলিফোনের রিসিভারটা রেখে দিল। রাতে আমি একটু লেখার কাজ করে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। সকালে রুদ্রদার ধাক্কায় যখন ঘুম ভাঙল তখন বেজে গেছে প্রায় 9টা। অনি, এই অনি, ওঠ। যেন কুম্ভকর্ণের নাতি। রাতে কি যে করো বাবা জানি না। চা খেয়ে তৈরি হলে তাড়াতাড়ি, না হলে আমি চললাম একা ওই সুবিমল বাবু লোকটার বাড়ি। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। চাটা খেয়ে ফ্রেশ হয়ে যখন রেডি হই তখন প্রায় 10টা বেজে গেছে। আমি আর রুদ্রদা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আর আজ হলো রবিবার, তাই ছুটির দিন, গেলে লোকটাকে আজকে বাড়িতে পাওয়া যাবে আশা করি। ট্যাক্সি নিয়ে যখন বেরোলাম হালকা রোদ্দুর উঠেছে আকাশে। কলকাতার রাস্তা, আজ রবিবার বলে ভিড় আর জ্যাম অনেক কম, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম গন্তব্যে। বেশ বড় ধরনের আধুনিক দোতলা বাড়িটা। বাইরে বেল দিতেই দরজা খুলে দিল একটা চাকর। কাকে চাই? জিজ্ঞেস করাতে রুদ্রদা বলল, আমরা সুবিমল বাবুর সাথে কিছু কথা বলতে এসেছি। ওনাকে বলুন রুদ্রশঙ্কর রায় এসেছেন। আমাদের উপরে গিয়ে বসতে বলে দরজা বন্ধ করে দিলেন। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। বড় ধরনের একটা প্যাসেজ হয়ে বসবার ঘর। ঘরটা বেশ দামি জিনিসপত্র দিয়ে সাজানো। কিছুক্ষণের মধ্যে চাকরটা 2 কাপ চা এনে আমাদের সামনে রেখে দিয়ে বলল, বাবু স্টাডি রুমে আছে, আপনারা চাটা খান, আমি গিয়ে খবর দিচ্ছি যে আপনারা এসেছেন। তারপর রুদ্রদা পড়ার বইয়ের আলমারিটার দিকে এগিয়ে গিয়ে
কিছু একটা দেখছিল। যেটাকে খুঁটিয়ে দেখছিল সেটা নিচের কাঁচে ঘেরা তাকের উপরে রাখা একটা ফাইল। রুদ্রদা ওইখানেই দাঁড়িয়ে দেখছিল ভিতরটা। এমন সময় ঘরে প্রবেশ করল মিস্টার সুবিমল নস্কর। রুদ্রদাকে দেখে লোকটা বলল, একই আপনারা হঠাৎ বলেনি কমনেই আমার বাড়িতে কি করছেন? রুদ্রদা এবার ওর প্রাইভেট ইনভেস্টিগেটর কার্ডটা এগিয়ে দিতেই লোকটার মুখটা দেখলাম শুকিয়ে গেল। রুদ্রদা আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, সুবিমল বাবু, আপনার কাছে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানার আছে, তাই যদি একটু সময় দিতেন খুবই ভালো হতো। আর এটা পুরোটাই আপনার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের কথা শোনা মাত্র লোকটা দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠল। ভাই? আমার কোনো ভাই নেই। যে একটা খুনি সে আমার ভাই হতেই পারে না। আপনারা তো পুলিশের লোক নন, তবে আপনাকে আমার এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। লোকটার মেজাজ দেখলাম সবসময় তুঙ্গে থাকে। ছোটখাটো রোগা শরীর আর মাথায় ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, একদম ভেতো বাঙালির মতো। চেহারায় যে এত রাগ থাকে কি করে তা জানি না। রুদ্রদা আর বসল না, কারণ সামনের মানুষটির যদি ইচ্ছা না থাকে তার দিয়ে কিছু বেরোবে না ওর মনে হয়। রুদ্রদা খালি নমস্কার জানিয়ে বলল, শুনুন সুবিমল বাবু, আপনি আমায় বললেন না ঠিক আছে, তবে পুলিশ নিজের উত্তর কিভাবে বার করে নিতে হয় সবটাই জানে। ঠিক আছে, উঠি আজ, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। লোকটা দেখলাম হন হন করে পাশের ঘরে চলে গেল। আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি রাস্তায় রুদ্রদাকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিলে যে? ওনার কথা শুনে তো মনে হলো কোনো জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে কিছু কম নয়। রুদ্রদা আমার কথায় যেন কিছু ভুরুক্ষেপই করল না, শুধু বলল, চল, কাছেই ডক্টর দাসের কেবিন, কলকাতার নাম করা মানসিক রোগের চিকিৎসা করা একজন ডাক্তার। ওনার দর্শনটা একটিবার করে আসি, বুঝলি? রুদ্রদার মুখে একটা হাসি লেগে রয়েছে। তার মানে ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে, আর সেই সূত্র ধরে হাঁটলে এই কেসের কিনারা করতে পারবে সে। আমি বললাম, তা এখন ওই ডাক্তারের ক্লিনিক খোলা থাকবে? আজ তো রোববার। রুদ্রদা একটু হেসে বলল, চল না, গিয়েই দেখা যাক। আমি আর রুদ্রদা হেঁটেই পৌঁছে গেলাম ক্লিনিকে। 4 তলার একটা কেবিনে বসেন ডক্টর দাস, আর ক্লিনিকে গোটা 4 রোগীও ছিল। দুপুরবেলা বলে হয়তো রোগীর ভিড়টা একটু কম। রোগীর ভিড় হালকা হয়ে যাওয়ায় আমরা ভিতরে প্রবেশ করলাম। রুদ্রদা হাত জোর করে প্রণাম জানিয়ে বলল, ভিতরে আসতে পারি? ডাক্তারবাবু বোধ করি সব রোগী শেষ মনে করে সব কিছু গুছিয়ে রাখছিলেন। সামনের 2টো সিট দেখিয়ে দেওয়ায় আমরা সেইখানেই বসলাম। রুদ্রদা ওর কার্ডটা এগিয়ে দিতেই উনি বললেন, ও মাই গড, আপনি সেই স্বনামধন্য গোয়েন্দা? হ্যাঁ, বলুন বলুন, হাউ মে আই হেল্প ইউ? আর কিছু নেবেন? চা আর কফি? রুদ্রদা একটু হেসে বলল, আরে না না, এই দুপুরে ওইসব কিছু লাগবে না। আমার খালি একটা ইনফরমেশন চাই, ওটা পেলেই একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে ডক্টর দাস। উনি একটু উত্তেজিত হয়ে বললেন, অবশ্যই অবশ্যই, বলুন কি জানতে চান? রুদ্রদা সোজাসুজি কথাটা বলে দিল, আচ্ছা ডক্টর দাস, সুবিমল নস্কর এই নামের কোনো লোকের কি আপনি এর মধ্যে চিকিৎসা করেছেন? খুবই রিসেন্ট, ওনার ব্যাপারে একটু জানতে চাই। ডক্টর দাস একটু ভেবে বললেন, মনে থাকার কথা না, কিন্তু কেসটা অদ্ভুত জানেন। লোকটা বোধ হয় আগে কম বয়সে কিছু একটা বড় অন্যায় করেছে, আর সেটা এত বছর পরেও ওই অন্যায়ের অপরাধ বোধ জাগিয়ে তুলেছে। তাই নাকি রাতে ঘুমাতে পারেন না তিনি। এই ধরনের অনেক কেস মাঝে মাঝে আমার কাছে আসে, কিন্তু এনার ব্যাপারটা একটু আলাদা। উনি কি ভুল করেছেন সেটা যেন বলতে চান না, লুকিয়ে যেতে চান। আর হঠাৎ করেই রেগে যাওয়া এই রোগের একটা বড় সিমটম। কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, না হলে রোগটা মনে চেপে বসলে হয়তো ভদ্রলোক সাইকো হয়ে যেতে পারে। এতটা প্রভাব বিস্তার করেছে সেটা। রুদ্রদা বলল, ও আই সি। তবে আর একটা কথা বলুন তো, লোকটার সাথে কি কেউ এসেছিল ওনাকে নিয়ে আপনার কাছে?
ডাক্তারবাবু বললেন, ওটা বোধ করি ওনার স্ত্রী নন, তবে সম্পর্ক কিছু তো একটা আছে, সেটা বোঝা গেল। ঠিক আছে ডক্টর দাস, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, অসংখ্য ধন্যবাদ। আমার যা জানার তা জানা হয়ে গেছে। আজ তাহলে উঠি। ভবিষ্যতে যদি কোনোদিন দরকার লাগে আমায় জানাতে ভুলবেন না কিন্তু। কার্ডটা আপনার কাছেই রইল। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমি বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি ডক্টর দাসের কাছে আসার ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে? বুঝলি না, খুব সহজ। আলমারিটার কাছে ডক্টর দাসের একটা ভিজিটিং কার্ড চোখে পড়ল, আর লোকটার যা কথা বলার ধরন আর রেগে যাওয়া, তা দেখেই বোঝা যায় এর মানসিক কোনো রোগ আছে। তবে এই নিরঞ্জনবাবুকে হত্যা করার চেষ্টা করেছে, তার কোনো প্রমাণ এখনো আমার হাতে আসেনি। আমি বললাম, আর প্রতিবেশী মহিলার সাথে সম্পর্ক, ওটাও কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। কথাটা বলতে বলতে আমরা চার মাথার মোড়ে পৌঁছে গেলাম। এদিকটা বরাবরই ভিড় থাকে। আমরা রাস্তাটা ধরে এগোচ্ছি, ভিড়ের মধ্যে একটা লোকের সাথে আমার ধাক্কা লাগলো। তখন বুঝিনি। বাড়ি পৌঁছে পকেটের মধ্যে কিছু একটা ঠেকতেই হাত ঢুকিয়ে দিলাম। পেলাম একটা কাগজ, সেটায় খুদে খুদে অক্ষরে লেখা, পারফেক্ট মার্ডার সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না, বরং পারফেক্ট মার্ডার সেটাই যেখানে একটি নিরপরাধ লোক ধরা পড়ে। এটা পাওয়া মাত্র আমি রুদ্রদার কাছে ছুটে গেলাম। রুদ্রদার মুখে কাগজটা দেখে একটা হাসি খেলে গেল। ও শুধু একটা কথাই বলল, সাইকো কিলার। পরের দিন সকালে আমি একটু রুদ্রদার ঘরে গিয়ে দেখি ও চুপচাপ খাটের উপর শুয়ে পা নাড়তে নাড়তে কিছু একটা ভাবছে। পাশে একটা খাতা পড়ে আর সেই কাগজটা। আমি পাশে গিয়ে বসলাম আর বললাম, কিছুকে বুঝতে পারলে রুদ্রদা? রুদ্রদা উঠে বসে একটা সিগারেট জ্বালিয়ে একটা বড় সড়ো টান দিল, তারপর ধোঁয়া ছেড়ে বলল, বেশিরভাগ প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না এতে মিস্টার সোমকে খুন করার মোটিভটা কোথায়। আর যেমন ধর, ওই যে মহিলার সাথে সম্পর্ক আছে লোকটার, সেটা তো জানা গেল, কিন্তু কেন তিনি ওনার সাথে সম্পর্কে জড়াবেন? কেন একজন পতিহারা মহিলা যে বিধবা থাকবে এটা কোন আইনে লেখা আছে যে সে আবার সম্পর্কে জড়াবে না? নিজেই নিজের বলা কথাটা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমার মাথায় তখন একটা সম্ভাবনা উকি দিচ্ছে। আমি বললাম, রুদ্রদা, এটা তো জলের মতন পরিষ্কার। খুনটা সুবিমলবাবু নিজেই করেছেন, আর হয়তো তার প্রতিবেশী মহিলার সাথে তার সম্পর্ক আগে থেকেই ছিল, তাই জন্য তারা জোট বেঁধে খুন করে ওই লোকটাকে। আর আমরা শুনেছি গোবিন্দ নস্কর লোকটার তো একটু মাথায় ছিট আগে থেকেই ছিল। খুন করে তাকে ফাঁসিয়ে দেওয়া এটা তো অতি সহজ কাজ। রুদ্রদার মুখে একটা হাসি খেলে গেল। ও আমার পিঠে চাপড় মেরে বলল, এতদিনে বলা যায় তুই আমার সাথে ঘুরে ঘুরে ভালোই কাজ শিখেছিস। সবটাই তো হলো, আর এটা যে সত্য তা প্রমাণ করা কঠিন কাজ নয়। কিন্তু লোকটা মিস্টার সোমকে খুন করবে কেন? কেন? ডক্টর দাস তো বলেইছিলেন ও বড় সড়ো মানসিক রোগের শিকার। সেই রোগের বশেই হয়তো। রুদ্রদা তৎক্ষণাৎ সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল, তারপর ছুটে এসে বলল, দাঁড়া দাঁড়া, মাথাটা খুলে গেল মনে হচ্ছে। সবটাই ঠিক, গোবিন্দ নস্কর খুন করেনি, আর তাকে ফাঁসিয়েছিল সুবিমলবাবু আর সেই মহিলা মিলে। ইয়েস, আর এটা তোর কালকের পাওয়া কাগজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি খুঁজছিলাম, সেটা হলো কাগজে পাওয়া 26 লেখা নাম্বারটির কথা। এতক্ষণ ভাবছিলাম ওই লেখাটা কোনো বই থেকে নেওয়া, আর সেটা তার কোড নাম্বার। কিন্তু না, আজকের তারিখটা কত আনি? আমি তৎক্ষণাৎ বললাম, আজ তো 26 রুদ্রদা। তার মানে পরে বুঝতে পারবি। একটা বড় কিছু করতে চলেছে। তাড়াতাড়ি যা পড়ে আছিস ওটা পরেই বেরিয়ে পড়। রাস্তায় যেতে যেতে থানায় শান্তনুবাবুকে তুলে নেওয়া যাবে। আমরা পৌঁছতে দেরি হলে একটা অঘটন ঘটে যেতে পারে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রুদ্রদা তৎক্ষণাৎ পায়জামাটা চড়িয়ে নিল। আমি তৈরিই ছিলাম।
তাড়াতাড়িতে রাস্তায় নেমে একটা ট্যাক্সি নিলাম। রুদ্রদা ঠিকানা বলে দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারবে চালাও, থানা চলো, এরপর এই ঠিকানায়, কুইক। রুদ্রদার এই কথা শুনে হয়তো ড্রাইভারটাও রহস্যের গন্ধ পেয়েছে। রাস্তায় গাড়ি ছুটিয়ে দিল সে। সময় মতো তাড়াতাড়িতে শান্তনুবাবুকে তুলে নেওয়া হলো। শান্তনুবাবু ওর কয়েকজন পুলিশকে জিপ নিয়ে আমাদের পেছনে আসতে বললেন। আমার মাথায় ঢুকছে না হচ্ছেটা কি। এখন এটা যেন যা ঘটছে সবটাই রঙ্গমঞ্চ, আর রুদ্রদা তার হিরো, সবটাই সে জানে। শান্তনুবাবু শুধু বললেন, তা রুদ্র, এত তাড়াতাড়ি কেন বুঝতে পারলাম না তো? আজ কি কিছু হতে চলেছে? মিস্টার সোমের কি প্রাণের ভয় আছে? রুদ্রদা মাথা নাড়িয়ে উঁচু গলায় বলল, সুবিমল নস্কর লোকটা পুরো সাইকো, আর সেই মিস্টার সোমকে খুন করতে যায়নি আজ। কারণ ওর মানসিক রোগটা এমন, ওর অপরাধ বোধ ওকেই গিলে গিলে খাচ্ছে। তাই ভাইয়ের ওপর দোষ চাপানোর আগেও উনি সেই খুনটা করেছিলেন, আর সেটা তিনি জজ সাহেবের সামনে খুলে বলতে চায় আর তার প্রায়শ্চিত্ত করতে চায়। আর মিস্টার সোম? না, মিস্টার সোমকে ও কোনো ক্ষতি করবে না, এটা আমি 100% শিওর। আমার ভয়টা অন্য জায়গায়। তাড়াতাড়ি চলো ড্রাইভার, নাহলে একটা অঘটন ঘটে যাবে। ড্রাইভার ঠিক গাড়ি চালাচ্ছে না প্লেন সেটা আমি জানি না, কিন্তু ওর গাড়ি চালানোর হাত যে কতটা দক্ষ তা আজ বোঝা গেল। ঠিক 8 মিনিটের মধ্যে 20 মিনিটের রাস্তা প্রায় গতি 60-এর নিচে নামতে না দিয়ে সে আমাদের পৌঁছে দিয়েছে। গাড়ির দরজা খুলে সবে আমরা নামতে যাব, জজ সাহেবের বাড়ির বারান্দা থেকে পরপর 2টো গুলির শব্দ হলো। রুদ্রদা যতটা জোরে হয় দৌড়ে গেল সিঁড়ি বেয়ে। আমি আর শান্তনুবাবু ওর পেছন পেছন বসার ঘর পেরিয়ে প্রবেশ করলাম বারান্দায়। কিন্তু সেইখানের যে দৃশ্য দেখলাম তাতে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাত পা তখন বরফের মতো শীতল হয়ে এসেছে। রুদ্রদাও পাশে থ মেরে দাঁড়িয়ে। আমি আর শান্তনুবাবু ততক্ষণ বারান্দায় এসে হাঁপাচ্ছি। চোখের সামনে যেটা দেখছি সেটা কিছুটা এই রকম। সামনে বৃদ্ধ মিস্টার সোম দোলনাটায় বসে আছেন, ওনার মুখটা ফ্যাকাশে, আর তার ঠিক অপর দিকে রক্তে ভিজে আছে মেঝের সাদা পাথর। সেই রক্তর উৎস লক্ষ্য করলে দেখা যাবে একটা লোক চোখ উল্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে সেখানে, আর গুলিগুলো ঠিক তার মাথায় করা হয়েছে, আর বন্দুকটা তার নিজের হাতে ধরা, অর্থাৎ তিনি নিজে আত্মহত্যা করেছেন। সেই মৃত পড়ে থাকা লোকটা আর কেউ নন, তিনি স্বয়ং আমাদের মিস্টার সুবিমল নস্কর। রুদ্রদা শুধু দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচু গলায় বলল, পারফেক্ট মার্ডার সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না। হি প্রুভড দ্যাট। আমরা তাড়াতাড়ি ধরাধরি করে মিস্টার সোমকে তুলে ধরি। তিনি একটু অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। নিজের চোখের সামনে কেউ এসে সুইসাইড করলো তিনি তা ঠিক মেনে নিতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন তিনি। শুধু যাওয়ার আগে আমাদের বারান্দায় থাকা ফুল গাছগুলোর দিকে ইশারা করলেন। ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ পেছনেই ছিল। পুলিশ নিজেদের কাজ শুরু করে দিয়েছে। রুদ্রদার মুখে কোনো কথা নেই, সে খালি একটা সিগারেট ধরিয়ে নিল, তারপর বারান্দায় ফুল গাছগুলোর দিকে এগিয়ে গেল। সেখানে গাছের আড়ালে লুকানো ছিল একটা ভিডিও ক্যামেরা, আর সেটা সমস্ত ঘটনা রেকর্ড করে রেখেছে। আমরা বেরিয়ে এলাম। রুদ্রদা ক্যামেরাটার রেকর্ডিং চালালো। সেটা কিছুটা এই রকম। স্পষ্ট সব কিছুই, কারণ আত্মহত্যাকারী নিজে সেটা সেখানে রেখে গেছিল। ভিডিও রেকর্ডিং বলছে সুবিমলবাবু স্বয়ং প্রবেশ করলেন জজ সাহেব নিরঞ্জন সোমের বারান্দায়। মুখে কোনো মুখোশ নেই। তাদের মধ্যে কিছু ছোটখাটো কথা হলো, কিন্তু সব থেকে যে কথাটা দরকারি সেখানে সুবিমলবাবু উত্তেজিত হয়ে বলছেন, হ্যাঁ আমি আততায়ী। সেই রাতে প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিলাম আমি। কারণ লিসা আর আমি দুজনকে
ভালোবাসতাম। তাই সেই রাতে দুজন প্ল্যান করে খুন করি লোকটাকে, কারণ আমাদের মধ্যে ভালোবাসার বাধা হয়ে দাঁড়াচ্ছিল খালি ওই লোকটাই। কিন্তু খুনের দিন কিভাবে আমার ভাই ওইখানে এসে পড়ে। ভাইটা ছিল একটু মন ভোলার, মানসিকভাবে অসুস্থ, তাই ওর সাথে কোনোদিনই আমার সদ্ভাব ছিল না। কিন্তু ও খুনটা নিজের চোখে দেখে ফেলেছে, তাই সেখানেই আমাদের বিপদ। সবটা সাজানো হলো, লিজা কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে ওকে খুনি বলে দিল, ব্যাস সব শেষ। কিন্তু কিন্তু কিছুদিন ধরে আমার মাথার ভিতরে ও রোজ স্বপ্নে আসতো সেই খুনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো খুনটা করেছিলাম, একটা না দুটো খুন করেছিলাম আমি। আপনি কোনো ভুল সাজা দেননি জজ সাহেব, আপনি নির্দোষ। তাই সব দোষ আমি স্বীকার করছি, না হলে আমি মরেও শান্তি পাবো না। এই যে এই ভিডিও ক্যামেরায় সবটা স্বীকার করে গেলাম আমি। আমায় ধরা বা সাজা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। খালি একটাই কথা, আমি পাগল নই, আমি 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 সাইকো নই। চিৎকার করে কথাগুলো বলতে বলতে লোকটা হঠাৎ তার হাত থেকে বার করে আনলো পিস্তলটা। পর পর দুটো গুলি চালিয়ে দিল নিজের মাথায়, সেটা রেখে। ব্যাস সব শেষ এখানে। রুদ্রদা, আমি আর অবন্তিদি বসেছি আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে। অবন্তিদি বলল, তাড়াহুড়োতে তো আমায় এই কেসটার সাথেই নিলি না। এবার কিন্তু পরে কি হলো সবটা আমায় খুলে বলতে হবে তোদের। আমি বললাম, আরে চিন্তা কি, আমি আছি কি করতে, সবটা বলছি, শোন তুই। রুদ্রদা শুধু ওর হাতের সিগারেটটায় টান দিয়ে বলল, দি, যদি গল্পটা তুই লিখিস তবে এই গল্পটার নাম দিস সাইকো কিলার। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও সাইকো কিলার। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ।